এসে গেছি। কেউ কি আছো? রীতা ঘোষ ইজ ওয়াচিং, ওয়েলকাম। কেউ কি আছো? ওয়েলকাম। ব্যাস। সুস্মিতা, বাসু সিং, অনিন্দিতা দাস, সৃষ্টি পাবলিকেশন, মা ব্যানার্জি, অন্তরা বিশ্বাস, নবনীতা সিংহ রায়, জুলিয়া চক্রবর্তী, সবাইকে স্বাগত। এখন রাত্রি 10:30, এখন কি বলবো, শুভ সন্ধ্যা। ঠিক আছে, তাই সই। সবাইকে হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সব কিছু ক্লিয়ার আছে? একটু লিখে দেবে প্লিজ, সব কিছু কি ক্লিয়ার আছে? একটু বলবে। ভালো আছি মাম ব্যানার্জি, লাভ ইউ টু। একটু বলো প্লিজ, সব কিছু ঠিক আছে কিনা লেখো। আমি অন্য ফোনে দেখে নিচ্ছি যে সায়নী ওয়েলকাম ওয়েলকাম, বিক্রমজিৎ নাহা ওয়েলকাম ভাই, কস্তুরী নন্দী গুড ইভিনিং। ক্লিয়ার আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আর এবার আমি আর দেখব না, এবার শুরু করে দেব। অনেক রাত হয়ে গেছে, আর বেশি রাত করব না। ঠিক আছে, শুরু করে দিই। প্রথমেই যে গল্পটা বলবো সেটা সরি, আজকে প্রচুর হাঁচি কাশি হবে, হ্যাঁ সবাই ক্ষমা করে দিও। প্রচুর প্রচুর হাঁচি হচ্ছে আর কেসেই যাচ্ছি, খুব বিরক্তিকর লাগবে, সবাই ক্ষমা করে দিও। অগ্রিমা এসে গেছিস? আচ্ছা, প্রথমে যে গল্পটা বলেছে সে আমাকে অনেকদিন আগে এটা পাঠিয়েছে, আমি তার নাম বলতে পারছি না। আচ্ছা, শুরু করছি। সেটা হচ্ছে, আচ্ছা আমি না এটা সরিয়ে দিই। আচ্ছা বেশ। একটি ছোট্ট ছেলে, সে বড় হয়ে ঘটনাটা বলেছে আর কি, যাকে বলেছে সে একটু বড় হয়ে গেছে তারপর বলেছে। মানে ঠিক সে এখনই ক্লাস 6-এ পড়ে না, হয়তো গত বছর পড়তো বা এরকম, সামান্য বড় হয়েছে, খুবই খুবই ছোট ছেলে। তার জীবনের একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে সে যখন ক্লাস 6-এ পড়ে, ওরা থাকতো হচ্ছে মানে দক্ষিণ কলকাতার একটা জায়গায়। তো সেখানে ওরা মধ্যবিত্ত পরিবার, 3 ভাই বোন, আর মানে 2 দাদা, তারপর ছোট বোন। তার মধ্যে যে সবচেয়ে বড়, এটা তার জীবনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে পুজোর সময় ওর বাবা যখন কাজ সেরে ফিরছিলেন কোনো অফিসে বা কোথাও যেখানেই চাকরি করুন না কেন, সেখান থেকে যখন ফিরছিলেন তখন ওনার খিদিরপুরের সেই ব্রিজ, এই ব্রিজটা সম্পর্কে আমরা এখানে এই গ্রুপে প্রচুর গল্প আমরা শুনেছি, প্রচুর ঘটনা আমরা শুনেছি। তো সেখানে ওই খুব অ্যাক্সিডেন্টের যদিও কোনো রিজন খুব একটা পাওয়া যায় না, সেই জন্যেই সেটা অ্যাক্সিডেন্ট। যাই হোক, সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে
একটি অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরে উনি 3 দিন মোটামুটি কোমাতে ছিলেন, তারপর উনি এক্সপায়ার করেন। ভীষণ বাজে, খুবই সাংঘাতিক ঘটনা ঘটে পরিবারের ক্ষেত্রে। যিনি আর্নিং মেম্বার তার যদি এই অবস্থা হয় তাহলে রাতারাতি সেই পরিবারের কি ভয়ানক অবস্থা হতে পারে, সহজেই অনুমেয় সেটা ভয়ঙ্কর অবস্থা হয়। এরপর তারপর যা হয় শ্রাদ্ধ শান্তি যা করার বোধহয় 4 দিনের মাথায় এরকম একটা কিছু হয়ে যায়। এর বেশ মাসখানেক অবধি কোনো প্রবলেম হয়নি। তারপর যে ঘটনাটা শুরু হয় সেটা কিন্তু একমাত্র এই অভিজ্ঞতাটা হতে থাকে ওই বড় ছেলেটির, যে ক্লাস 6-এর। সে রাত্রেবেলা উঠতো, উঠে ছেলে তো আর মাকে ডাকতো না, সোজা টয়লেটে বেরিয়ে যেত আর কি। এবার যখন টয়লেট থেকে ফিরছে একদিন, তখন ওর হঠাৎ করে মনে হয়েছে ওর বাবা খুব স্মোক করতেন এবং সেটা উনি না ওই বিড়ি খেতেন আর কি। বিড়ির একটা গন্ধ আছে, তো ও দেখছে চারপাশ বিড়ির গন্ধে ভরে রয়েছে। তখন ওর হঠাৎই মনে হচ্ছে ও তাহলে বাবাও জেগে আছে, ছোট তো, ওর মনে হয়েছে তাহলে বাবাও জেগে আছে। তারপরেই ও স্ট্রাইক করেছে, এই রে বাবা কোথায়, বাবা তো মারা গেছেন, বেশ কিছুদিন হলো বাবা মারা গেছেন। ও তখন একবারে দৌড়ে ঘরের মধ্যে চলে আসে, কিন্তু ও কাউকে কিছু বলেনি সেদিনকে। আবার যায় বেশ কিছুদিন বাদে ও আবার একদিন ওরকম মানে আবার ওরকম ওয়াশরুমে যায়। ওয়াশরুমে ফিরতে গিয়ে সেদিনকেও যখন ওরকম হয়েছে, তখনও ভীষণ ভয় পেয়ে দৌড়ে এসে একদম চাপা টাপা দিয়ে কাঁপতে থাকে। কিন্তু ও সেদিনকেও রাত্রেবেলা বলেনি, কারণ বাকি ওর ভাই বোনরা আছে, মা আছেন, সবাই মিলে সবাইকে তো ভয় দেখিয়ে লাভ নেই। ও ঘুমিয়ে পড়ে, মানে ঘুমিয়ে পড়ে বা জেগে থাকে, ওর খুব একটা বাজে অনুভূতি হয় এবং ভীষণই ভয় পায়। তারপরে পরের দিন উঠে ও মাকে বলে এবং মা খুব স্বাভাবিকভাবে ভীষণ ভয় পেয়ে যান এবং সবাইকে ডাকতে শুরু করে, মানে তার আত্মীয় স্বজন যার যেখানে যা ছিল সবাইকে, তার মানে একেবারে ফ্যামিলি কনফারেন্স বসে যায়। তখন তারা বলে যে না, এটা হয়তো ওর তো একটা অন্য রকমের মৃত্যু হয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যু, এতে হয়তো ওর আত্মার মানে মুক্তি হয়নি। একটা কাজ করো, পুরোহিত মশাইকে ডেকে পাঠাও। পুরোহিত মশাই আসেন। পুরোহিত মশাই এসে বলেন যে না, ক্ষতিকারক হয়তো কিছু না, কিন্তু ওর তো ভীষণভাবে, ওর তো একটা মানে জীবনের মানে ওই বা কী পেয়েছে, ওর তো ভীষণই অতৃপ্ত এবং ও দায়িত্বশীল একজন মানুষ, ভীষণ পরিবারকে ভালোবাসে, 3টি সন্তান, স্ত্রী, তাদের উপর যে ওর কর্তব্য বোধ, সেখান থেকেই ও কিন্তু বারবার আসছে। ও খুব ক্ষতিকারক কিছু না, কিন্তু অশরীরী আর শরীরের মধ্যে তো একটা পার্থক্য থাকা ভীষণ জরুরি। তাদের দুটো জগৎ তো একসঙ্গে কখনো মিশে থাকতে পারে না, দুটো জগতের মধ্যে অবশ্যই পার্থক্য থাকা দরকার। সেখানে তিনি বলেন যে ঠিক আছে, একটা কাজ করো, আমি আমার যা করার আমি একটা শান্তি সস্তায়ন আমি করে দিচ্ছি। তাও সেদিনকে একদিন আর কি উনি সব জিনিসপত্র কিনে টিনে নিয়ে এসে শান্তি সস্তায়ন করে দেন। ঠিক 4 দিন বাদে, তখন একটু সন্ধ্যাবেলা ওর মা আর কি ভাইকে পড়াচ্ছেন, আর বোন গিয়ে ঠাকুমার ঘরে, ওখানে কিন্তু ওদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, মানে বাবা, এই ঠাকুরদা ঠাকুমা সব আছেন। তো সেখানে ওর বোন সেই ঘরে রয়েছে আর কি। এবার ও একটা আলাদা ঘরে বসে পড়ছিল, পড়তে পড়তে হঠাৎ ও ছেলেটি শুনতে পায় যে ওর বাবার গলায় যে ওকে একটা নাম ধরে বাবা ডাকতেন আর কি, সেটা হচ্ছে টুবু। টুবু, এটা তুই কি করলি, আমাকে বাড়ি থেকে বার করে দিলি। এই কথাটা শোনার পর একটা ক্লাস 6-এর ছেলে, পরিষ্কার তার মনে হচ্ছে বাবা কোথাও দাঁড়িয়ে, হয়তো বাড়ির বাইরে থেকে বলছেন বা খুব কাছ থেকে বলছেন, কিন্তু ঘরে নয়, এরকম একটা ডিস্টেন্স থেকে দাঁড়িয়ে বাবা বলছেন যে বুবু তুই আমাকে ঘর থেকে বার করে দিলি, এটা তুই পারলি, তুই আমাকে বার করে দিলি, এরকম একটা কথা বাবা বেশ অনুযোগের সুরে বলছেন। তাতে যেটা জিনিসটা হয়, স্বাভাবিকভাবেই ওইটুকু বাচ্চা ছেলে গলার আওয়াজ হারিয়ে ফেলে, ও না ডাকতে পারছে না মাকে।
এত ভয় পেয়ে যায় যে ও মাকে ডাকতে পারেনি যে মা তুমি এসো বা কিছু, ও কিচ্ছু বলতে পারে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে তখন দেখে যে দরজাটা কিন্তু ভেজানো, ও দরজাটা খুলতেও পারছে না, ওর এত ভয় লেগেছে দরজাটা ও খুলতেও পারেনি, কিন্তু দরজার উপর 2-3টা থাপ্পড় জোরে জোরে মেরেছে। ওর যা শক্তি ছিল একত্রিত করে দরজাটার মধ্যে দুমদুম করে ও আওয়াজ করেছে। তখন ওর মা দৌড়ে আসে, কী হলো ব্যাপারটা, দরজাটা বন্ধই বা হয়ে গেল কেন, দরজাটা বন্ধ করে পড়তে বসেছিস কেন, এইসব বলে টলে উনি যখন দরজা খুলে ভেতরে ঢুকেছেন, মানে ভেজানো ছিল, কিন্তু ভেজানো দরজাটাও ছেলেটি খুলতে পারেনি। তখন দেখছে ছেলে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে তাকে তুলে ঠুলে নিয়ে এসে যা হয় বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, কি হলো কি হলো কি হলো। এরপর থেকে যে ঘটনাগুলো ঘটতে থাকে সেটা কিন্তু একা ও শুনতে পেত না। এরপর থেকে ওর ছোট যারা ভাই বোন তারা বাবার উপস্থিতি টের পেতে থাকে। উপস্থিতি টের পাওয়া মানে এরকম যেন মনে হচ্ছে জানলার পাশ দিয়েই হয়তো বাবা চলে গেল। বাবা চলে গেল মানে বাবার যে সবার সবার তো একটা উপস্থিতির একটা টের পাওয়া যায়, তো সেরকম একটা কিছু হলো। হয়তো ঘরের মধ্যে একটা স্পেশাল সেই যে মানে ওই যে বিড়ির গন্ধ হতো, সেই বিড়ির গন্ধ পাওয়া যাচ্ছে। অথবা ওনার স্ত্রীও এরকমভাবে শুনতে শুরু করলেন যে আমাকে তাড়িয়ে দিলে, এটা তুমি কি করলে, এটা তোমরা কি করলে, আমি তো ছিলাম তোমাদের সঙ্গে, আমি তো কোনো ক্ষতি করছিলাম না। এই ধরনের কথাগুলো কিন্তু ওনারা শুনতে পেলেন আর কি। তখন যখন ছোট বাচ্চারাও যখন শুনতে পেল, তাদেরকে ঠিক এইভাবে বলেনি যে তোরা আমাকে তাড়িয়ে দিয়েছিস বা কিছু, তারা তো আরও ছোট, কিন্তু তারা বাবার গলা শুনতে পেত। এইরকম যখন পর্যায়ক্রমে চলতে থাকে তখন বাড়ির বড়রা কিন্তু ডিসাইড করে যে না, এখানে আমাদের পক্ষে থাকাটা আর ঠিক হচ্ছে না। এই বাড়ির মোহ ও কাটাতে পারেনি এবং কোনো অবস্থাতেই তাকে ওরা আরও কিছু মানে জিনিসপত্র যা যা করা উচিত বা বলে ওনাদের ধারণা আরও কিছু পুজো টুজো করা বা কিছু বাড়িতে এনে রাখা, প্রত্যেকে কিছু ধারণ করা, কিন্তু কোনো অবস্থাতেই এই যে একটা ওরা মানে ক্রমশ ওদের প্রচণ্ড মানে ট্রমা হতে থাকে একেবারে, যে মানে সবসময় সব জায়গাতেই ওরা ভয় পেতে থাকে। তখন দেখে যে না বাবা এই বাড়িতে থেকে আর লাভ নেই। তখন ওরা উত্তর কলকাতায় একটা বাড়ি ভাড়া করে কি কিনে ওরা ওখান থেকে শিফট করে যায় এবং সেখান থেকেই মানে এই ছেলেটি মানে আমাকে যে বলেছে আর কি তার সঙ্গে এই ঘটনাটা বলে। এবং ও আমাকে একটা কথাই বলে যে দিদি আজকে আমি তোমাকে ঘটনাটা বললাম, আমি জানি না এতে কতটা তোমার মনে ভয় সঞ্চার হবে বা তুমি যখন বলবে তাতে কতটা সবার মনে ভয় সঞ্চার হবে, কিন্তু যখন তুমি একটা ছোট বাচ্চার কাছে শুনবে যে সে তার মৃত বাবার উপস্থিতি টের পাচ্ছে এবং সেটা যে কি বিভৎস ভয়ের, সেই বাচ্চাটির মুখ দিয়ে যখন তুমি শুনবে তখন কিন্তু তোমার ভয়ঙ্কর ভয় লাগবে, একটা ভীষণ ভয়। মানে ও নিজেও সেটা ফিল করেছে আর কি, যে একটা অসম্ভব ভয়ের ব্যাপার। মানে ওই বাচ্চাটা যখন বলেছে সে তো ভয়ে কাঁপতে কাঁপতেই বলেছে আর কি নিজের এটা কি বলবো দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আর কি। বাবা চলে যাওয়াটাই তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ব্যাপার, খুব বিশ্রী অভিজ্ঞতা, খুব চরম দুর্ভাগ্যজনক এবং অকালে বাবা চলে যাওয়া। আমার তো মনে হয় বাবা মা চলে যাওয়া বা প্রিয়জন চলে যাওয়া সেটা সবসময় অকাল, ওটার কোনো মানে ওরকম সুসময় বলে কিছু থাকতে পারে না, কোনো মৃত্যুর কোনো সুসময়ে হয় না যে বাহ এটা খুব দুর্দান্ত হলো আমার বাবা মারা গেল, এটা এরকম তো হতে পারে না। সবসময় সেটা দুর্ভাগ্যজনক বাবা মাকে হারানো বা নিজের প্রিয়জনকে হারানো, কিন্তু এটা মানে ম্যাক্সিমাম ছিল, মানে ওইটুকু ছোট বাচ্চার কাছে এটা একটা ভয়ঙ্কর জিনিস ছিল। আবার তারপরে আরও যেটা ভয়ঙ্কর, যেটা সে এবং পুরো পরিবার মানে তার বাবা মা কিন্তু কিছু ফিল করতে পারছেন না, কিছু জানতে পারছেন না, কিন্তু তার স্ত্রী এবং বাচ্চারা ভীষণভাবে তার উপস্থিতি টের পাওয়া, এটা কিন্তু খুব মর্মান্তিক ব্যাপারটা। মানে তাদের কাছে ওই কষ্টটা তার মানে আর 10 গুণ বা 100 গুণ হয়ে যায়। একে হারানোর কষ্ট সেটা তো সেইভাবে আবার নতুনভাবে তাদের জীবনযাত্রার প্যাটার্ন পাল্টে ফেলা, সেটা তো একটা হলোই, অর্থনৈতিক কষ্ট হলো, আবার তার সাথে যদি আবার এই জিনিসটা হয়, এটা ভীষণ পানিশমেন্টের ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। সর্বাণী সেনগুপ্ত, হ্যাঁ দেখতে পাচ্ছি তুই এসেছিস। হ্যাঁ খুবই কষ্টের, খুবই কষ্টের, ভীষণই কষ্টের। আচ্ছা এরপর আমি যে ঘটনাটা বলবো সেটা কয়েকদিন ধরে এটা আমাকে পাঠিয়েছে, এটা আমাকে
পাঠিয়েছে বলবো না, এটা মানে ও বলেছে, তা আমি খেয়াল করে দেখলাম যে হ্যাঁ আমিও তো পেপারে এটা পড়েছি। দেখবে এটা একটা ঠিক ঘটনা আমি বলছি না, এটা তোমরাও হয়তো অনেকে পড়েছো এই ঘটনাটা, যে মাস মাস দুয়েকের মধ্যেই ঘটনাটা ঘটেছে। সরি, এক্ষুনি ফেলছিলাম পুরো ব্যাপারটাকে। আমি একটা নতুন সেট আপে আজকে এই ফোনটাকে অ্যাডজাস্ট করেছি, যার ফলে আমি সবসময় ভয়ে কাঁপছি যে এই বোধহয় গেল। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে কাঁচরাপাড়ায়, আমি জায়গা মেনশন করছি কারণ এটা সম্ভবত মানে কোন পেপারে কোন পেপারে বেরিয়েছিল আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, কাঁচরাপাড়ায় একটা জিম আছে, সেই জিমটা কিছুদিন আগে বন্ধ করে তার ওপরে একটা সেলুন স্টার্ট করে। এটা অবশ্য তাদের ব্যবসায়িক ব্যাপার, আমি জানি না সেখানে অন্য কিছু ভেতরে ব্যাপার আছে কি না, কিন্তু যেই জিমটা যে বন্ধ করে দেওয়ার, এই বিড়ালগুলোর জ্বালায় আমি অস্থির। আচ্ছা, জিমটা যে এখানে বন্ধ করে দেওয়ার ব্যাপার, হ্যাঁ ঘটনাটা আমার এখন ভালো করেই খেয়াল হচ্ছে। জিমটা যখন বন্ধ করে দেওয়া হয় তার কারণ হচ্ছে ওখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মানুষের মধ্যে, মানে মানুষরা বুঝতে পারে, মানে যারা জিমে যেত তারা তো দু ধরনের স্বাস্থ্য সচেতন তো তারা বটেই, তারা এমন কিছু ফিল করতে থাকে যার ফলে মানে পুলিশ পর্যন্ত ডাকাডাকি হয়। মানে তারা প্রথম ভেবেছে আমাদেরকে কেউ ভয় দেখাচ্ছে, আমাদের সঙ্গে যে বাজে বাজে ঘটনাগুলো ঘটছে, কিছু সেই ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা তো আমি জানি না, কিন্তু এমন কিছু ঘটতে থাকে যাতে একজন দুজন প্রচণ্ড রেগে যায় এবং তারা পুলিশে গিয়ে খবর দেয়, এবং পুলিশ কিন্তু এসে কিছুই বুঝতে পারেনি যে এই ঘটনাগুলো কেন হচ্ছে, এবং তারা জানায়ও নি, পেপারে সেটা বের হয়নি। তখন তারপরে যেটা হলো যে পুলিশ থেকেই বলা হয় যে এই জিমটা নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয় যে এখানে আর জিম চলবে না। কিন্তু কি ঘটনা ঘটেছিল, কারণ কয়েকজন ওই জিমে এসে জিম টিম করে ফিরে যাওয়ার পর বা মাঝপথে তারা অসুস্থ হয়ে পড়ে, এবং এই অসুস্থতার পেছনে তারা হয়তো কিছু একটা দেখে বা তাদের সঙ্গে এমন কিছু একটা ঘটনা ঘটে যেটা পুরোপুরি অ্যাবনর্মাল। এই নাম 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 ওখান থেকে, উফ কি সাংঘাতিক একটা বেড়াল। আচ্ছা, এরপর যেটা হয় যে ওটা জিমটা বন্ধ করে ওপরে এখন সেলুন স্টার্ট হয়েছে। আমার খুব জানার ইচ্ছা রইল যে যদি ধারে পাশে কেউ জানো তা আমাকে ঘটনাটা জানিও, যে ভেতরে ঘটনাটা কিন্তু আমরা জানতে পারিনি, যে কি কারণে কি কি হতো, এমন কিছু হতো যাতে সবাই অসুস্থ হয়ে পড়ে। সেটা কি ঘটনা, যদি কাছড়াপাড়ায় যারা থাকেন তারা যদি জানতে পারেন তাহলে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, এটা ঠিক সেকেন্ড হিসাবে ধরো না তোমরা, কারণ এটা কোনো ঘটনা নয়, আমি এটা উল্টে জানতে চাইলাম। শুরু হলো। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে এটা আমাকে কিন্তু পাঠিয়েছে, মানে পাঠিয়েছে বলাটা ভুল, সেটা আমাকে যে জানিয়েছে তিনি এখন এখানে উপস্থিত, তিনি আমার বোন। ও আমাকে বলেছে, ঝুম্পা নামটাই এসে যায় আমার বারবার, সর্বাণী। সেটা হচ্ছে কলকাতায় একটা হসপিটাল, সেখানে কিছু ডাক্তারের ডিউটি তো অ্যালটেড থাকে, কে মর্নিং করবে কে নাইট করবে, এরকম এরকম। তো ওরকম একদিন একটা নাইট ডিউটি যখন চলছে, একজন ডাক্তার তিনি এমার্জেন্সিতে ছিলেন, হঠাৎ একটা আসলো। ওখানে তো প্রচুর অ্যাক্সিডেন্ট কেস আসতে থাকে, বিশেষ করে বাইক, উফ আমি দু চাকাকে বড় ভয় পাই। তো সেখানে আসে এবং সেখানে একটি মেয়ে সিরিয়াসলি ইনজিওর্ড, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে ওটিতে ঢোকাতে হয়, এবং তারপরে তারা বুঝতেও পারে, প্রচুর চেষ্টা করা হয় এবং যতটা সম্ভব তার বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু মেয়েটার খুবই সিরিয়াস অবস্থা, এবং 2-3 ঘন্টা মানে তাকে নিয়ে একেবারে জমে মানুষে টানাটানি হয়। তারপর সে যখন সামান্য একটু হয়, মানে
ওটি টটি হয়ে যাওয়ার পর তাকে আইসিসিউতে দেওয়া হয়। এবার এই সমস্ত হতে হতে তখন প্রায় রাত্রি 3টে হয়ে যায়। তখন আরেকজনের হাতে আর কি ওই সমস্ত দেখার শোনার ভার দিয়ে বলে যে আমি একটু বসে আসছি বা একটু কফি খেয়ে আসছি, এরকম করে আসছি বলে ওর যে ডাক্তারদের যে বিশ্রাম নেওয়ার যে জায়গা আর কি, বা তাদের যেখানে তারা থাকে সেই জায়গাটায় এসে চুপ করে বসে রয়েছে। বসে থাকতে থাকতে এবার সাধারণত ডাক্তাররা এই এই নাইট ডিউটিতে তারা অভ্যস্ত থাকলেও তাদের একটু তো ঝিমুনি আসেই। তার ওর ছেলেটিরও একটি ঝুমনি চলে এসছে, সে একটু ঝিমিয়ে পড়েছে। হঠাৎ দেখছে দরজায় নক হয়েছে। এখন তাড়াতাড়ি ধর্মর করে উঠেছে, উঠে দরজা খুলে দিয়েছে, দেখছে একটা বিশাল লম্বা একটা ছেলে এবং খুব স্টাইলিশ এবং ভীষণ একদম কি বলবো টিপটাপ খুব সুন্দর একটা চেহারার ছেলে। সে দাঁড়িয়ে বলে যে অমুক নম্বর আইসিসিউ অমুক নম্বরে তার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল। ওর মনে পড়ে, ও বুঝতে পারে যে ওই মেয়েটির কথাই বলছে। তখন ও আবার দুদ্দার করে দৌড়ে যায়, দৌড়ে গিয়ে দেখছে যে হ্যাঁ তখন তার মানে একেবারে সেই নাভিশ্বাস উঠে গেছে আর কি। তখন ও তো যা যা করার লাস্ট অবধি যা যা করার প্রায় আধ ঘন্টা প্রচণ্ডভাবে চেষ্টা করে, কিন্তু মেয়েটি এক্সপায়ার করে যায়। এক্সপায়ার করে গেলে স্বাভাবিকভাবে ওর ভীষণভাবে তো একটা মানসিক চাপও তো যায়। ডাক্তারও তো মানুষ রে বাবা, সেও তো বাঁচাতেই চায় সবাইকে, তারপরে মারা গেলে তাদেরও খুব কষ্ট হয়। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যখন আসছে যে যা বাঁচাতে পারলাম না, তখন যখন বেরিয়ে চলে আসছে তখন দেখছে যে এই মেয়েটির সঙ্গে যে যার অ্যাক্সিডেন্টটা হয়েছে সে ওর জানতে পারে আর কি, ওখানে আলোচনা হচ্ছিল যে সেই ছেলেটি ইয়েটাও চলে এসছে, বডিটাও কিন্তু চলে এসছে, ওটা কিন্তু পোস্টমর্টম হবে। যেহেতু এরকম অ্যাক্সিডেন্ট সেহেতু পোস্টমর্টম হবে। এবং সেখানে যে বডিটা যেখানে আসে তখন ও যখন পাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছিল যে দেখছে ওকে এসে দরজায় যে নক করেছিল আর কি সেই ছেলেটি। আর এখন যে মারা গেল ওর মানে ওর তত্ত্বাবধানে মানে যাকেও বাঁচাতে পারলো না সে হচ্ছে ওই ছেলেটির স্ত্রী। ও দাঁড়িয়ে পড়ে যে একদম সেই যে ড্রেস পরে ওর সঙ্গে আর কি, সেটা তখন একদম ধুলি ধূসরিত, বা ছেলেটি খুব সিরিয়াসলি ইনজিওর্ড বলে লাভ নেই, সে তো পরপারে চলেই গেছে, মানে তার খুব বাজে অবস্থা তখন। তার সেই অ্যাক্সিডেন্টের পর তো আর সে সেরকম সুদর্শন নেই, কিন্তু তার সমস্ত রক্তমাখা দেহ বা এগুলোর বর্ণনা করার দরকার নেই, কিন্তু ও কিন্তু চিনতে পারে, মানে ওই ড্রেসটা পরেই ওই তখন ওর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে যে স্ত্রী যে মারা যাচ্ছে, যদি বাঁচে সেই লাস্ট এসে আর্জিটা জানিয়েছিল যে আপনি যান আইসিসিউর অমুক পেশেন্ট কিন্তু খুব অসুস্থ, ওর কিন্তু ভীষণ সিরিয়াস অবস্থা। এটা কিন্তু ওকে এসে অ্যালার্ট করে দিয়ে যায় তার হাজব্যান্ড, যে কিনা ওই স্পটেই মারা গেছে। মহিলাটি তবু একটু চিকিৎসা করার সুযোগ পেয়েছিল। মেয়েটির ভাগ্যে সেই চিকিৎসার যে লাস্ট একটা চেষ্টা সেটা হয়েছিল, কিন্তু ছেলেটির কিন্তু কিছু মানে সেই সময়টুকু সে দেয়নি, সে কিন্তু ওখানেই প্রাণ হারায়। এটা ভয়ের থেকেও বড় কথা, খুব কষ্ট লাগে তখন যে সে নিজে চলে গেছে, কিন্তু তখনও সে চাইছে যে থাক আমার স্ত্রী তো বেঁচে থাকুক, আমার স্ত্রীর যেন শেষ অবধি সুচিকিৎসাটা হয় আর কি। এই জন্য ডাক্তারকে সে অ্যালার্ট করতে এসেছিল। এটাও খুব কষ্টের। আচ্ছা, আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে এটাও আমাকে সর্বাণী পাঠিয়েছে। হ্যাঁ, প্যাথেটিক, সত্যি প্যাথেটিক। আচ্ছা, এবার যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে এই যে কিছুদিন আগেই এত বড় বালেশ্বরের ওখানে একটা বিরাট দুর্ঘটনা হয়ে গেল। তো সেই দুর্ঘটনার পর যেটা, এটা নিশ্চয়ই আপনারা সবাই ইয়েতে পড়েছেন আর কি, নিউজ পেপারেও এসেছিল, কারণ আমি এই নিউজগুলো পড়েছি।
সেটা হচ্ছে যে ওখানে সামনেই একটি যে জায়গা, সেটা হচ্ছে বাহানাগা। বাহানাগাতে যে স্কুল ছিল, একটা বেশ বড় স্কুল ছিল, তখন সেখানে ছুটি ছিল। সেই স্কুলটাতে কিন্তু সমস্ত মানে বডিগুলোকে নিয়ে এসে রাখা হয়েছিল ওখানে। মানে আচমকা ওটা একটা মর্গের মতো আর কি ব্যবহার করা। কোথায় যাবে এত মানুষের দেহ, কোথায় রাখবে, কোথায় ট্রিটমেন্ট হবে, কি হবে? যারা সুস্থ তাদেরকে না হসপিটালে পাঠানো হচ্ছে, কিন্তু সেই বডিগুলোকে নিয়ে কি করবে? আইডেন্টিফাই কে করবে, কে, মানে এগুলো তো একটা বিশাল প্রসেস। একটা ওরকম একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, অত লোকের মৃত্যু। তো যাই হোক, সেই বাহানাগা স্কুলের মধ্যে এসে ওগুলো কিন্তু রাখা হয়েছিল। এটা কিন্তু নিউজেও এসেছে। তার বেশ কিছুদিন বাদে এই ঘটনাটাও কিন্তু আমি পড়েছিলাম। তা এখন যখন বোন যখন এই ঘটনাটা জানাচ্ছে, তখন আমি দেখলাম হ্যাঁ, এই ঘটনাটা তো আমি পড়েছি। সেটা হচ্ছে ওই স্কুলটিতে যখন খোলে, তারপরে তো খুলে যায়, স্কুল খুলে যায়। তা স্কুল ছুটির পর যখন বাচ্চারা আসতে শুরু করে, তখন কিন্তু বিভিন্ন মানে করিডোরে হয়তো হয়তো অনেক ক্লাস চলছে, একসঙ্গে ক্লাস চলছে সব পরপর পরপর ক্লাসে। এখন কিছু বাচ্চা তো, বা বাচ্চা বা বড় যাই হোক, ছাত্রছাত্রী, তারা তো ওয়াশরুমে যাবে। তারা যখন যেতে যায় তখন দেখে যে বিশেষ করে ওই এল শেপের যেগুলো আর কি, যেখানে গিয়ে একটা বিল্ডিং শেষ হচ্ছে আবার আরেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে, এরকম জায়গাগুলোতে বা কোনো টার্নিংয়ে এরকম, বা ওই ওয়াশরুমের কাছাকাছি শুনতো তারা কান্নার আওয়াজ। কে যেন কাঁদে, বা কেউ হেল্প হেল্প করে চেঁচায়, বা ওই উড়িয়া ভাষাতেও জল দাও জল দাও, বাংলা ভাষায় জল দাও জল দাও, এরকম নানান রকম ভাষায় কিন্তু তারা এই সমস্ত, মানে একটা মানুষ যখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন তার যা যা সে চাইতে পারে আর কি, সেই সমস্ত, বা যন্ত্রণার যে তার বহিঃপ্রকাশ হয়, সেইগুলো কিন্তু তারা শুনতে থাকে। এবং শুনতে শুনতে প্রথমে একজন ভয় পায়, দুজন ভয় পায়, তিনজন ভয় পায়, তারপরে কি হয়, এটা ভীষণভাবে ছড়িয়ে যায়। তখন সেই স্কুলটাতে কিন্তু, এই ঘটনাটা আমি স্কুলে পড়িনি, এই যে ভেতরের যে ঘটনাটা, এটা হচ্ছে বালেশ্বর এবং তার আশেপাশের যে লোকেরা আর কি, ওরা জানতে পারে, মানে ভেতরের এই খবরগুলো বেরিয়ে এসছে যে বাহানাগা পুরো অঞ্চলটাতে এরকম কিন্তু বহু মানে বাচ্চারা এরকম নালিশ জানিয়েছে যে আমরা পারছি না ওখানে থাকতে। এই নিউজটা আমি পড়েছি যে ওটা কিন্তু রেনোভেশন হয়েছে, বিশাল অংশ একটা ভেঙে ফেলা হয়েছে। যে যে জায়গায় মানে মর্গের মতো ব্যবস্থা করা হয়েছিল, সেগুলোকে পুরোপুরি ডেমোলিশ করে আবার নতুনভাবে সেখানে স্ট্রাকচার তুলে একদম নতুনভাবে সেই স্কুলের সেই জায়গাটা, পুরো স্কুলটাতে তো আর মর্গ হয়নি, স্কুলে যে পোর্শনটা মর্গ হয়েছিল সেই জায়গাটা কিন্তু, বা মৃতদেহ রাখার একটা অস্থায়ী যে বন্দোবস্তগুলো হয়েছিল, সেই জায়গাগুলোকে সম্পূর্ণভাবে একদম ধূলিসাৎ যাকে বলে একদম করে সেখানে নতুন স্ট্রাকচার তোলা হয়েছে। তারপর সেখানে তারা পুজো আর্চা করেছে কিনা সেটা আমি বলতে পারবো না। এই খবরটা কিন্তু আনন্দবাজারেও আমি পড়েছি। হ্যাঁ, সেই স্কুলটায় আমি এটাও শুনলাম যে অনেক স্কুলটাতে তারপরে অনেক মানে এখন তারপরে আর এটা আমি জানতাম না যে স্কুলটা বন্ধ হয়ে গেছে, এটা আমি জানতাম না। আজকে সুমিরাই লিখছেন যে স্কুলটা বন্ধ হয়ে গেছে, তাহলে সেটা তো হতেই পারে, কারণ ওই রেনোভেশন যে হচ্ছে এটা আমি কিন্তু পড়েছিলাম যে মানে বিভিন্ন বাচ্চার বিভিন্ন ধরনের, এবং শুধু শেষের দিকে কিন্তু টিচাররাও ভয় পেতে শুরু করেন। হয়তো কেউ, যা হয় সমস্ত টিচার কিন্তু একসঙ্গে, কারোর হয়তো খাতা দেখা বাকি রয়েছে, সে একা রয়ে গেল, সে হয়তো যখন একা বেরোচ্ছে, একা কি দোকার সেটা খুব একটা ম্যাটার করে না, যখন তারা বেরিয়ে আসছে, বা স্কুলে হয়তো ওপরের ফ্লোরে কেউ রয়ে গেছে, সে হয়তো একটু বাদে নামছে, তখন তারা কিন্তু ওই একটা জিনিসই ওখানে হতো আর কি, বিভিন্ন আর্তনাদ তারা শুনতে পেত, বিভিন্ন সে নারী কণ্ঠ, পুরুষ কণ্ঠ, বাচ্চা, এবং সেটা হচ্ছে বিভিন্ন ভাষাভাষী, সাউথের কিছু ভাষা, কিছু বাঙালি, কিছু ওড়িয়া, এইরকম ভাষায় তারা সাহায্য চাইতো, তারা কষ্ট, নিজেদের কষ্ট জানাতো। এইগুলো তো মানে ভয়ঙ্কর ব্যাপার, তো এটা আমি জানতাম না।
অনেকদিন বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, আমার মনে লিখছে অনেকদিন বন্ধ ছিল, তাহলে এখন হয়তো ওটা খুলেছে জায়গাটা। আহ, এটা তো খুব সাংঘাতিক, ওরে বাপরে, রক্ষা করো। ঠিক আছে, এবার তাহলে আমি আরেকটা ঘটনায় যাই। এটাও আমাকে সর্বাণী পাঠিয়েছে। অ্যাকচুয়ালি এটা সর্বাণীর হাজব্যান্ড মানে আমার ভগ্নিপতিকে তার একজন বন্ধু এটা জানিয়েছে। এখন হয় না ছোটবেলায় কি ঘটনা ঘটেছিল বা কি, এটা নিয়ে তো আলোচনা হয়ই, যে এটা আমার সঙ্গে জানিস তো এটা একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছিল, বা এটা খুব স্মরণীয় ঘটনা, এটা ভালো ঘটনা বা মন্দ ঘটনা, ভয়ের ঘটনা কি দুঃখের ঘটনা, এরম তো আমরা শেয়ার করি সবার সঙ্গে, মানে প্রিয়জনদের সঙ্গে আমরা শেয়ার করি, প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এরকম আর কি, সেই ঘটনাটাই বলছি, সেই ছেলেটির অভিজ্ঞতার কথা বলছি। সেই ছেলেটি বীরভূমের, আমি এক্সাক্ট জায়গাটা বলছি না। তো বীরভূমে যখন ওদের যখন কলেজ লাইফ, তখন ছেলেটি কিন্তু কলকাতার ধারে পাশে কোথাও পড়তো। তো ও কি করেছে, ওর বন্ধুদেরকে নিয়ে এখান থেকে বেশ কিছু বন্ধু নিয়ে বাড়ি ফিরেছে, এবং ওদের বাড়িটা কিন্তু বেশ মানে ভালো, ওদের অবস্থাপন্ন। এখন সেখানে যাওয়ার পর, এবং কিছু তো ছেলে থাকেই তারা ভীষণ পাকা টাইপের হয়। আমি কিন্তু একবারও বলছি না যে দুঃসাহসী হবে না, এটা না, নিশ্চয়ই জীবনে অ্যাডভেঞ্চার প্রিয় হবে, কিন্তু বড়রা যদি বারণ করে সেটা একটু শুনে নেওয়াটাই ভালো। তো যাই হোক, সেইখানে কয়েকজন ছেলে বলে না আমরা কিছু আমরা চারপাশটা দেখব, ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে দেখে ওরা যে ওইখানে একটি শ্মশান আছে। সেই শ্মশানটা মানে বাংলাদেশের যে শ্মশানগুলো থাকে, উফ, আমার পেছনে একজন প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে যাচ্ছে, খড়মড় ঝড়মড় করে। ভূত নয়, আমার বিল্লি। তো সেখানে সে কি করেছে, যে ওরা যখন গেছে ওখানে একটা শ্মশান যেরকম হয় বাংলাদেশে, এরকম কয়েকশো শ্মশান আছে, যে শ্মশানগুলোতে কিছু পাকুড় গাছ থাকে, কিছু মানে এই যে ভূত রিলেটেড যে জিনিসগুলো আর কি, যেগুলো শ্মশানেই সেগুলো দেখতে পাওয়া যায় আর কি, বেশ কিছু গাছপালা, প্রচুর গাছপালা, ঘন গাছপালা, এই সমস্ত ওরা দেখে টেকে ওদের বেশ একটা রোমাঞ্চকর একটা ব্যাপার হয়। ওরা বলে আজকে রাত্রে এসে থাকবো, এখানে ভূত দেখবো। তখন ওই ছেলেটি বলে পাগল না মাথা খারাপ কি, এখানে শ্মশানটা একটা ঘোরার জায়গা হলো, লোকে লোকে তো পেটাবে তোদেরকে, উল্টোপাল্টা কথা বলছিস তোরা। বলছে না না, খুব একটা দারুণ একটা রোমাঞ্চকর ব্যাপার হবে এখানে। আমরা, এটা কিন্তু আজকের ঘটনা নয়, এটা অন্তত 20 বছর আগে ঘটনা বলছি। তো তারা বলেছে যে না না, আমরা এখানে দেখব, আজ ভূত দেখতেই হবে। আর কি ভূত আছে না পেতনি আছে না কি আছে, শ্যাওড়া গাছে কি আছে, ওই সমস্ত দেখতে হবে। তো ছেলেটি তো ভয় ভয়ে এসে মা বাবাকে বলে, তাদের মুখ তো একদম হাঁড়ি হয়ে যায়, এই বাবা এই আবার কি কথা, এ তুই কাদেরকে নিয়ে আসলি রে বাবা, কোনো বিপদে, অন্যের ছেলে বিপদে পড়লে তখন আমরা কি করব, ওখানে ওখানে কেন যাবে তোমরা, অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। তারা বলে আমরা বেশিক্ষণ থাকবো না কাকিমা, আমরা রাত্রেবেলা খেয়ে দিয়ে বেরোবো, ওই মা চলে আসবো চলে আসবো। এইসব না বললে তো ওরা তো ওনারা তো বিরক্ত হবেন, স্বাভাবিক ব্যাপার, ওনাদের বাড়িতে বা ছেলেরা এসছে, সেখানে দায়িত্ব তো থেকেই যায়। তো ওরা যথারীতি কথাটা তো শোনেনি, রাত্রেবেলা টর্চ টর্চ নিয়ে ওখানে রওনা দিয়েছে। আর ওখানে যখন ওরা যায় তখন রাত্রি মানে 11টা হবে, ওরা ভেতরে ঢুকেছে, এবং যা হয় বেশ কিছু ছেলে ওর মধ্যে আছে যারা খুব স্মোক করে বা হার্ড ড্রিঙ্ক নিত এরকম আর কি, কিন্তু বাকি 2-3 জন, ওরা হয়তো 5-6 জন মিলে গেছিলো, যার মধ্যে কিন্তু মোটামুটি একেবারে ভাগ আছে, মানে 3-4 জন তারা কিছুই খায় না, তারা একেবারে ওইসব কোনো নেশা ভাঙের দিকে যায়ই না, আর 2জন হচ্ছে মানে সব দিক দিয়ে একেবারে কি বলবো আর। তো সেই সঠিক বিশেষণটা এখানে ব্যবহার করা যাচ্ছে না। আচ্ছা, সেখানে তারা যায়, এবং যাওয়ার পর ওরা যখন চারপাশটা ঘুরছে, ওখানে একটা জলের সোর্স তো সবসময় থাকে, নাহলে তো আর ইয়ে হয় না, একটা
ছোট একটা সরু একটা নদী বয়ে যাচ্ছে। তো সেখানে যখন সেই ঘাটটাতে ওরা যখন যায় তখন গিয়ে দেখে যে একটি লোক বসে আছে। এবার তার না পুরো ওই লাল একটা পড়া আর কি, পড়া, আর সেখানে তার তার হাতে বেশ একটা বড় খুঁড়ি মতো, মানে সেখান থেকে সে একটা কিছু পানীয় কিছু খাচ্ছে। তার চোখ ফোক পুরো লাল টুকটুক করছে। সে কোনো রকমে ওদের দিকে যেন তাকিয়ে রইল, তাকিয়ে থেকে বলল, কি চাই, এখানে কি? বলছে, এই তো আমরা একটু শ্মশান টশান দেখতে আসলাম, দেখবো কোথায় ভূত টুত আছে এইসব। কি ভূত দেখতে এসছো আজকে অমাবস্যার রাত এই শ্মশানে? বাড়ি চলে যাও। যে ছেলেটি ওই স্থানীয় ছেলে, সে কিন্তু গিয়ে ভক্তি ভরে তাকে প্রণাম করে বলেছে, হ্যাঁ বাবা, আমরা এখানে একটুখানি থাকবো, তারপর চলে যাব। বলেছে, হ্যাঁ, বেশিক্ষণ থাকার তো এখানে দরকার নেই, এটা তো কোনো ঘোরার জায়গা নয়, এটা কিন্তু বেড়ানোর জায়গা নয়, বাড়ি চলে যাও, ওদেরকে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ, মানে সে যাতে না রেগে যায়, বা ও তো বুঝতে পারছে এ হয়তো কোনো কাপালিক হতে পারে, তান্ত্রিক হতে পারে, বা যা কিছু হতে পারে, এখানে রাত্রেবেলা এখানে বসে রয়েছে, এ তো খুব একেবারে সাধারণ ব্যক্তি তো নয়, এর তো নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে, এখানে বসে আছে কেন? তা ওটা জানতো যে এরকম যারা বিশেষ করে সব সাধনা করে বা কিছু, তারা কিন্তু শ্মশান টশানে ঘুরে বেড়ায়, এবং অনেক সময় দেখা যায় যে কিছু বেওয়ারিশ লাশ আসছে, সেগুলোকে তারা নিয়ে চলে যায়। সেটাও কিন্তু একটা চক্র কাজ করে, সব জায়গাতেই করে, যে লাশ ফাশ নিয়ে এসে ওদেরকে দেওয়া ঠেওয়া, যারা এই সব সাধনা করবে তারা জোগাড় করে এগুলো। তো যাই হোক, এবার এই সমস্ত দেখে টেকে ও বলে, চলে আয়, চলে আয়, ওখান থেকে চলে আয়। তো ওখান থেকে চলে এসছে। এবার এক জায়গায় ওরা বসেছে, বসে বলছে, কই রে, কোথায় ভূত, কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে না, মানে আবোল তাবোল কথা বললেই যাচ্ছে আর কি। বলতে বলতেই হঠাৎ কীরকম আশেপাশটা যেন একেবারে হঠাৎ শুনশান হয়ে যায়, পুরো চুপ হয়ে যায়। তারপর বেশ অনেকক্ষণ বাদে এক ঝাঁক বলা উচিত না, এক পাল শেয়াল ডেকে ওঠে, কুকুরগুলো প্রচণ্ডভাবে চিৎকার করতে শুরু করে দেয়। তখন ওরা ওই মানে সমস্ত আর কি ধূমপান বা সব ধরনের পান আর কি শুরু করে ওই দুটি ছেলে, এবং বাকিরা বলে, ভাই চলে চ না, এই জায়গাটা ভালো লাগছে না, কেমন যেন একটা দূর, এখানে এখন বাড়িতে যাব, এত সুন্দর খাওয়া দাওয়া করেছি, রাত্রেবেলা বেশ বাড়িতে বসে গল্প করব, তোরা কি বলে, ধর বাড়িতে এসব চলবে নাকি, বাড়িতে এইগুলো করা যায় নাকি, বেশি কথা বলিস না তো, এখানেই এটা অসাধারণ লাগছে, কি সুন্দর, গাছের ফাঁক দিয়ে কালো কালো মাথা গাছালা গাছগুলো, আর তার ফাঁক দিয়ে আমরা আকাশ দেখতে পাচ্ছি, কি সুন্দর, চত দেখে আসো ওই লোকটা কি করছে। কেন ওনাকে আবার তোরা বেশি সাহস দেখাস না। বলে, দাঁড়া তো, থাম তো, বেশি আর করে ভিতুর ডিম এইসব বলে, কি বোকা, আর পুরো গিয়ে হস্টেলে পুরো রটিয়ে দেবো যে তুই কি মারাত্মক ভীতু। তো তো চুপ করে যায়। সত্যি তো হস্টেলে গিয়ে বলে দিলে মানে ও প্রচণ্ড বুলি হবে, সবাই বুলি করবে। তখন ওর আবার বড় বড় টর্চ জ্বালিয়ে ওরা ওই নদীর পাড়ে আবার যায়, গিয়ে দেখে কোথাও কেউ নেই। কিন্তু ওখান দিয়ে উঠে এসে যদি যেতে হয় তো ওদের পাশ দিয়ে, বা ওখান দিয়ে যদি উঠে আসেন উনি, তাহলেও কিন্তু ওরা পরিষ্কার দেখতে পাবে। তখন বলে, দূর, পাড় ধরে ধরে হয়তো অন্যদিকে চলে গেছে, ছাড় তো, গিয়ে ভেতরে বসি আমরা। এবার ওরা বেশ কিছু দেখছে, পাকুড় গাছ এরকম আছে, যেগুলো নিচটা হচ্ছে বেদি করে বাঁধানো থাকে, বেদি মতো আর কি। তার কারণ হচ্ছে যারা শ্মশান যাত্রী আসে তারা তো একটু বসবে, তো সেরকম অনেক আছে। সেই রাত্রে কিন্তু কোনো মৃতদেহ আসছে না। তো এবং এই গ্রামগুলোর যে শ্মশানগুলো হয় সেগুলো কিন্তু গ্রাম থেকে অনেকটা বাইরে হয়, অনেকটা বাইরে, নদীর ধার ঘেঁষে হয়। এখানে জনবসতি তো একদম গায়ে গায়ে থাকে না, একটু দূরে থাকে। তো সেখানে ওরা বসে রয়েছে, বসে ওই পাকুড় গাছের নিচে দুটো ছেলে বসেছে, আর বাকিরা দাঁড়িয়ে, মানে ওরা কিন্তু বাকিরা একটু বিরক্তই হচ্ছে, যে আর ভাল লাগছে না, কি রাত জেগে এখানে একটা শুনশান জায়গা, অন্ধকার বিচ্ছিরি একটা জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা একটা দাঁড়ানোর জায়গা হলো, আজকে রাত্রিটাই পুরো নষ্ট। এটা বলতে বলতে হঠাৎ ওই যে দুজন ছেলে বসেছিল তারা হঠাৎ
এরকম করে ওঠে, মানে যেন ওদের একটা ভীষণ কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে যেন। তখন দুজনের দিকে তাকিয়ে রয়েছে, মানে তখন ওদের চোখ, ওরা তাকিয়ে দেখে আরে ওদের তো চোখ ফোক ঠিকরে বাইরে বেরিয়ে চলে আসছে, যেন নিঃশ্বাস পাচ্ছে না। দৌড়ে গিয়ে ওর দুজনকে টেনে দাঁড় করিয়েছে, দাঁড় হওয়ার পর গলায় টর্চ মেরে দেখছে, যেন মনে হচ্ছে পেছন দিক দিয়ে গলায় ফাঁস দিয়ে যদি কেউ টানে তাহলে যে মোটা দড়ির একটা, দুজনের গলাতেই দড়ির একটা দাগ, অথচ ওরা তো সামনে দাঁড়ানো, দড়ি কোথায় পাবে, কে দড়ি দিয়ে গলায় টানবে? তখন ওখান থেকে তো ওদের এই আর এখানে এক মুহূর্ত আমরা থাকবো না, এবং ওর ছেলে দুটোরও এত জোরে গলায় লেগেছে যে ভালো করে কথা বলতে পারছে না, এবং হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর কি, এত জোরে ওদের গলাটা কেউ চিপে ধরেছিল বা দড়ি ফাঁস লাগিয়ে মনে হচ্ছে যেন পেছন থেকে কেউ টেনেছে। কিন্তু ওখানে অতজন দাঁড়ানো, দড়ি ওপর থেকে নেমে আসলো, গলায় পড়লো, সেটা ফাঁস হয়ে লাগালো, এটা তো একটা বেশ লম্বা প্রসেস, এটা কোথা দিয়ে হবে? যাই হোক, ওরা আর বেশি কোনো কথা বলেনি, তাড়াতাড়ি করে ওদেরকে ধরে ঠরে বাড়িতে নিয়ে এসছে। বলছে হঠাৎ জানিস তো, পরে যখন ওরা কথা বলার মতো পরিস্থিতিতে এসছে তখন বলছে আমরা তো বসেই ছিলাম, আমাদের তো কিছু হয়নি, হঠাৎ মনে হলো পেছন দিক থেকে যেন কেউ একদম গলার মধ্যে একটা কিছু দিয়ে একদম হ্যাঁচকা টান দিল, এবং তারপর আমি মানে সেই যন্ত্রণাটা আর বলতে পারবো না, আমরা মরেই যেতাম। কিভাবে বেঁচে এসেছি তা ভগবান জানে, মানে এতজন ছিল বলে তোরা সঙ্গে ছিলি বা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে টেনে তুলেছিস, আমাদের ওদের গলা দিয়ে হয়তো একটা আর্তনাদের মতো একটা আর্তস্বর কিছুটা বার হয়েছিল, যার ফলে ওরা অ্যালার্ট হয়ে যায় যে এই ভাই ওদের তো কিছু একটা হয়েছে। তো যাই হোক, ওদেরকে তো বাড়িতে মানে ইয়েতে নিয়ে চলে আসে। পরের দিন ওরা আর দাঁড়ায়নি, এরা তো মানে ওই ছেলেটি তো প্রবল বকা খায় খুব স্বাভাবিকভাবেই, বাবা মা তো একেবারে তুলে ধরা করে যে ওরা যদি মরে যেত তাহলে তোর তো জেল হতো, আমাদেরও জেল হতো, সব কটা ছেলের জেল হতো, যে তোরা গিয়ে ওখানে মেরে দিয়েছিস ওদেরকে, এটা তো হয়ই। যাই হোক, এরকম পরিস্থিতি হয়। তারপরে তো মানে খুব হুলুস্থুলু ওদের, একটা পরিবারে একটা খুব অশান্তি হয়, সেই রাত্রেবেলা ভীষণ বকাবকি। যাই হোক, স্থানীয় ডাক্তার এসে বলে যে না, গলায় খুব লেগেছে, কিন্তু ওরা ভালো কিছু একটা ওষুধ দেন উনি ব্যথা কমানোর জন্য বা কিছু। তারপর ওরা পরের দিন ওরা যে যার মতো বাবা যাও বাড়ি চলে যায় ওরা, এই আর কি। তারপরে ছেলেটি তো মানে এত বছর বাদে, এবং তারপরে ওরা আর কোনোদিন মানে শ্মশান শব্দটাই ব্যবহার করেনি আর কি জীবনে, এত ভয় পেয়েছিল। মৃত্যু ভয় তো একটা অন্যরকম জিনিস, যে কে আমার গলার চেপে ধরছে আমি তাকে তো দেখতে পাচ্ছি না বা ফিলও করতে পারছি না, এবং কেউ তাকে দেখতে পাচ্ছে না। ওখানে অতজন দাঁড়িয়ে ছিল, তারা কিন্তু কেউই দেখতে পায়নি যে কি হলো, ঘটনাটা কি হচ্ছে এখানে। তো প্রচণ্ডই ভয় পেয়ে যায় ওরা। একটা তো বলা হয়ে গেছে, প্রথমটা বলা হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, এই ঘটনাটা আমি জায়গার নাম করে বলছি, কারণ এখানে আমাদের আর কি দূরসম্পর্কে আত্মীয়রা থাকে, মানে ওই সর্বাণীরই আত্মীয়রা থাকে। সেটা হচ্ছে, সরি, ও একটা মজার কথা বলি, আমার বাড়িতে যত ইচ্ছা কাশা যায়, কেশে কেশে লোকে পাগল হয়ে যেতে পারে, কিন্তু যদি আমার বেড়ালরা সামনে থাকে তাহলে তাদের সামনে হাঁচি দেওয়া যাবে না। এমনকি ধরো ওরা ঘুমোচ্ছে, সেই সময় আমি হয়তো হ্যাঁচো করে হাঁচি দিলাম, ওরা এই ধারে পাশে নিয়ে অন্য ঘরে রয়েছে, সেই জন্য প্রতিবাদটা, ওরা না কি অদ্ভুতভাবে একটা গলা দিয়ে আমাকে বকে দেয়, পরিষ্কার করে কিরকম একটা ছাগলের মতো ডেকে, মানে ওরা যে ভীষণ অসন্তুষ্ট হয় সেটা কিরকম একটা ভুরু টুরু কুচকে আমাদেরকে তাকিয়ে থাকে, মানে হাঁচিটা ওরা পছন্দ করে না। এটা নিয়ে আমরা খুব হাসি যে ওদের সামনে ইচ্ছা করে হাঁচি আসলে আমরা দৌড়ে আগে দেখি যে বেড়ালটা কোথায়, ওদের সামনে গিয়ে হাঁচবো। যেভাবেই হাঁচি না কেন খুব বিরক্ত হয়, বিশেষ করে মেয়েটি খুব বিরক্ত হয়, মানে সে প্রতিবাদ করবেই, ঘুমোতে ঘুমোতে হলেও প্রতিবাদ করবে একেবারে, জানি না ওদের হাঁচলে ওদের কি হয়। তো যাই হোক,
হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম যে সেটা হচ্ছে এই সর্বাণীরই শ্বশুরের কাকা থাকেন পার্ক সার্কাসে। তো সেখানে যদিও এই কবরখানার সঙ্গে ঘটনাটার কোনো সম্পর্ক নেই, তাহলেও আমি বলে রাখছি যে একটা কবরখানা আছে যেখানে হিন্দুদেরও কিন্তু কিছু কবরখানা থাকে যেখানে গোড় দেওয়া হয় আর কি। বিশেষ করে আমার মনে হয় বৈষ্ণবদেরও বোধহয় গোড় ঠোর দেওয়া হয়, কিছু থাকে না, বা ছোট বাচ্চা যারা এরকম কিছু কবরখানা থাকে। তো সেই হিন্দুদেরও আছে বা অন্য অন্য ধর্মাবলম্বীদেরও আছে। তো সেটার সঙ্গে কিন্তু এই ঘটনার কোনো, আমি জায়গাটা বোঝানোর জন্য বলছি। তো সেখানে একটা বাড়ি আছে, যে বাড়িটাতে কেউ থাকে না, অবভিয়াসলি কেউ থাকে না, ওই রকম একটা ভয়ঙ্কর বাড়িতে কে থাকবে। তো সেই বাড়িটার দিকে, মানে আশেপাশের বাড়ির ওই বাড়িটার দিকের যে জানলা বা দরজা সেগুলো তারা মোটামুটি প্রায় সিল করে দেয়। ওই বাড়ির দিকের কোনো দরজা জানলা তার আশেপাশের বাড়ি খোলে না, ওই বাড়িটাকে তারা দেখে না। তা একটি লোক জানতো না, মানে সে হয়তো ওই পাড়ায় নতুন ইয়ে হয়ে গেছে আর কি, ভাড়া নিয়ে গেছে, কিন্তু তার কাছে এই ঘটনাটা সে জানতো না। সে গিয়ে তো ওই দিকের বাড়ির জানলা খুলে ঠুলে ঘরের মধ্যে আলো ঢোকাচ্ছে, হাওয়া ঢোকাচ্ছে, ভালো কথা। ঠিক সন্ধ্যের পর থেকে রাত্রের মধ্যে এই ঘটনাটা ঘটেই। সেটা হচ্ছে কেউ হাততালি দেয় ওই বাড়িটির থেকে, দোতলার থেকে, দোতলা বাড়ি কিন্তু সেটা আবার, সেই দোতলা বাড়িটার থেকে কেউ যেন হাততালি দেয়, ঠাস 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 করে, যেরকম হাততালির আওয়াজ হয় আর কি। তার হঠাৎ কেউ হাততালি দিতে, হাততালি এমন একটা শব্দ সাধারণত মানুষের আনন্দের বহিঃপ্রকাশ হলেই হাততালি দেয়, বা কুকুর বেড়াল তাড়ানোর সময় ম্যাক্সিমাম। এর বেশি তো আর হাততালি দেওয়ার তো আর কোনো রিজন হতে পারে না। সাধারণত আমরা খুব কোনো কিছু দেখে খুশি হলে বা আনন্দিত হলে ওটা আমাদের একটা আনন্দের বহিঃপ্রকাশ, হাততালি দেওয়া। খুশি হলেই আমরা বেশি দিই। তো ওই যখন হাততালি দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই একজন মানুষ হঠাৎ কোথাও কিছু নেই, হঠাৎ সে হাততালি দিতে শুরু করলো। এটা তখন একটু কৌতূহল হয় আশেপাশে যে আরে বাবা হাততালিটা হচ্ছে কেন, রাত্রেবেলা হঠাৎ হাততালি দিতে শুরু করলো কে। তখন সেই লোকটি আর কি জানলা দিয়ে ও তাকিয়ে দেখছে, ভালো করে দেখছে যে কে হাততালি দিচ্ছে। তারপর বুঝতে পারে যে দোতলায় কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। তখন ওই দিকে, দোতলার দিকে আবার ওদের একটা ব্যালকনি ছিল, ও সেটা সরি দরজাটা খুলে ও সেখানে গেছে ভালো করে। এবার এবার তো ওই ব্যালকনি থেকে ওই দোতলাটা আরো কাছে এসে গেছে। সরি, আমার খুব কাশি শুরু হচ্ছে। যখন ও গেছে তখন ওই ভদ্রলোক যা দেখেছে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে। ও আর দাঁড়িয়ে থাকতে পারেনি, বা জিনিসটা নিয়ে কাউকে ডাকতে পারেনি, বা কাউকে কিছু বলতে পারেনি, কারণ ও দেখেছে যে যে হাততালিটা দিচ্ছে তার মাথাটা নেই, বাকিটা স্কন্দ কাটা। একটা স্কন্দ কাটা, কিন্তু সে পুরো হাততালি দিয়ে যাচ্ছে। আমরা এত জোরে আওয়াজ হচ্ছে চটাস চটাস করে, ও পুরো দেখতে পাচ্ছে একদম সামনাসামনি, কয়েক ফুটের মধ্যে। ওরে সর, ও সেন্সলেস হয়ে যায়। স্বাভাবিকভাবেও পরের দিন ওই বাড়িতে আর থাকেনি, বাড়ি চেঞ্জ করে চলে যায়। তো ওই বাড়িতে কিন্তু কেউই ওই জন্যে ওই দিকের, বাকিরা সবাই হাততালি আওয়াজ পায় কিন্তু কেউ কোনোদিন দেখতে যায়নি। এই কেন যায়নি, এটা হতে তার রিজন। আমি জানি না আর কতক্ষণ বলতে পারবো, কাশিটা শুরু হলো। ও এটা করে না, হ্যাঁ আমাকেও দেখে, আমাকেও দেখে। ও রাগ হয়ে গেলে পুরো পুরো এরকম ভাবে একটা লুক দেয় যে এই কি হচ্ছে, হাঁটছিস কেন, এরকম একটা ব্যাপার। এই বেরো, আমাকে দেখো ঠেলা মেরে এসে বসলো, এসো তোমাকে একটু দেখাই, অনেকদিন দেখাইনি। এই যে আমার ভূতু বাবু, এদিকে তাকা। বাবা এ একদম পছন্দ করে না, কোলে টোলে নেওয়া একদম পছন্দ। আমার ঘাড়ের মধ্যে এসে বসে থাকবে কিন্তু ওকে দেখানো যাবে না। ও এসে আমার ঘাড়ে বসে থাকবে কিন্তু আমি ওকে টাচ করতে পারবো না।
তাহলেই ও একদম সেই রিনা ব্রাউন হয়ে যায়, আমায় টাচ করবে না, ঠিক সেরকম হয়ে যায় আর কি। আচ্ছা, হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা লেগে গেছে আমার। আচ্ছা, তো এটা তো গেল একটা। আরেকটা ঘটনা, এই কটা বাজে, বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টাও হয়নি। আচ্ছা, এবার একটি মেয়ের ঘটনা বলি। না, তার আগে আরেকটা ঘটনা বলি, এটা আমাদের ফ্যামিলির ঘটনা। এটা হচ্ছে, আমি একবার বলেছিলাম যে আমার ঠাকুমার যিনি সবচেয়ে ছোট বোন, তিনি আমার বাবার থেকে ছোট। এটা তো তখনকার দিনে হামেশাই হতো। তো ছোট মানে 6 মাসের ছোট, অর্থাৎ মানে দিদির সন্তান বড়, ছোট বোন তার থেকে 6 মাসের ছোট। এটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। তো ওই ছোট যে বোন, তিনি কিন্তু বহুদিন এই মানে আমার ঠাকুমার কাছে এসে থাকতেন। খুব তার কারণ হচ্ছে, তিনি হচ্ছেন মাঝখানে, আবার বাবার যে পরের বোন, যিনি আমার বড় পিসি, বড় পিসিও তার সমসাময়িক, মানে একেবারে কাছাকাছি বয়স। বড় পিসি হয়তো ওনার থেকে বছর 2 মতো ছোট, আর আমার বাবা হচ্ছে 6 মাসের বড়। এদের মধ্যে মানে একটা ভীষণ সুন্দর বন্ডিং ছিল। বিশেষ করে আমার পিসিদের সঙ্গে, মানে তাদের মাসির আর কি, ছোট মাসি, খুব ঘনিষ্ঠতা ছিল। তো তিনি একজন অসাধারণ সুন্দরী ছিলেন, আমার খুব মনে পড়ে। আমরা ডাকতাম ফুল দিদা বলে, খুব সুন্দরী ছিলেন। তো আমার ঠাকুমার সঙ্গে তার বেশ, মানে 2 বোন নিশ্চয়ই চেহারা মিল আছে, কিন্তু দুজন একদম আলাদা ধরনের, দুজন একদম আলাদা ধরনের। আমার ঠাকুমার যেমন গায়ের রং যে ভীষণ পরিষ্কার ছিল তা না, মাঝামাঝি রং ছিল, কিন্তু আমার ঠাকুমার মুখশ্রী ভীষণ সুন্দর ছিল। মানে সবারই কিন্তু মুখটা, চোখ মুখ খুব সুন্দর। আর ইনি একদম ভীষণ ফর্সা এবং লম্বা। আমার ঠাকুমা বেশি হাইট ছিল না, উনি খুব লম্বা ছিলেন, মানে সব কিছু মিলিয়ে একেবারে খুবই সুন্দরী। যাই হোক, কথাটা আজকে আসছে কারণ যাদের কথা বলছি আজকে কেউই এরা বেঁচে নেই। তো এতদিন বাদে আবার এই ঘটনাটা মানে আমার স্মৃতিতে অনেক নাড়াচাড়া পড়েছে আর কি। তো যখন ওনারা থাকতেন হতে দিনাজপুর শহরে, দিনাজপুরের সেই অংশ কিন্তু এখন বাংলাদেশে, যখন ওখানে থাকতেন তখন আর এই সমস্ত ভেতরের যে ঘটনাগুলো, যেখানে মানে শহরের মধ্যে যা কিছু একটু উল্টোপাল্টা কিছু হলেই কিন্তু আমাদের বাড়িতে খবরটা সবচেয়ে আগে চলে আসতো। কারণ আমি বলেছি আমার ঠাকুরদা পুলিশে চাকরি করতেন এবং তিনি কিন্তু খবর পেয়ে গেছিলেন, বা ওখানে একটা গুজবের মতো রটেও গিয়েছিল। ওনারা জানতে পেরে গিয়েছিলেন যে একটা বাড়িতে তাদের না সন্তান হয় না, আর যদি বা হয় সে ভীষণ অসুখে ভুগে খুব দ্রুত মারা যায়। এরকম একটা মানে খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা একটি ফ্যামিলির সঙ্গে বারবার ঘটছে। তো তারা কোনো একজন তান্ত্রিককে নিয়ে এসছে। এবার সেখান থেকে কিভাবে আশেপাশে বাড়িরা আর কি, তারা কিছু গেস করে ফেলে যে ওখানে কিছু পুজো আচ্চার কিছু ব্যাপার হচ্ছে, বা মানে যাতে মানে ওদের সন্তান হয়, বা যে সন্তান অসুস্থ সে যাতে বেঁচে যায়, এরকম একটা কিছু সে ব্যবস্থা করছে, যেটা অবশ্যই অন্য কারো ক্ষতি করে হবে। এই কারোর যদি প্রাণ বাঁচাতে হয়, আমি বলছি আয়ু বাড়াতে হয়, তাহলে সেই আয়ুটা তো তার জন্য তো নির্দিষ্টই আছে। সেই আয়ু কিন্তু বোঝা যাচ্ছে যে ডাক্তাররা হাত তুলে দিয়েছে, কিছু অসুখ তো থাকেই, ডাক্তাররা হাত তুলে দিয়েছে যে না আর কিছু করার নেই, এবং তারাও বুঝে গেছে যে কিন্তু খুব দ্রুত মারা যাবে। তখন সেখানে এই তান্ত্রিকরা এনে তারা কি চেষ্টা করে যে চলো যদি কারোর, মানে এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো কেউ খুঁজতে যেও না, গল্প হিসেবেই নিও। সেটা হচ্ছে যে অন্য কারোর আত্মা বা তার মানে বলতে গেলে আয়ুটা আমি নিয়ে নেব, নিয়ে একে এর উপরে সেটা সেই আয়ু
দিয়ে তাকে বাঁচিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তখন যেটা রটে গেল যে, বা হয়তো দু একটা ঘটনা ঘটেও ছিল, যে মাঝরাতে শুনতো 3বার করে ডাকে। অনেকেই দেখতো যে ওইরকম একটা অদ্ভুত পোশাক পরা, সেও লাল টকটকে একটা পোশাক পরা, বেশ লম্বা চওড়া একটা লোক, সে হাতের মধ্যে একটা ডাব নিত আর আরেক হাতে একটা মোমবাতি নিত। এইটা নিয়ে সে না প্রত্যেকটা বাড়ি, এবং এদের নেটওয়ার্ক এত ভয়ঙ্কর ছিল, তারা কি করতো, প্রত্যেকটা বাড়িতে এই বাড়িতে এই মেম্বাররা থাকে, তার মধ্যে এতজন অ্যাডাল্ট, এতজন ছোট, এতজন বা কোলে শোয়া বা এই ধরনের, ওদের কাছে কিন্তু একটা মানে তার মানে সেই লোকটার একটা বেশ ভালো নেটওয়ার্ক কাজ করতো। অনেকেই নিশ্চয়ই কাজ করতো, এটা তো এত সহজ না। দিনাজপুর শহরটা তো একটা ছোট্ট শহর ছিল না, বেশ যথেষ্ট বর্ধিষ্ণু শহর ছিল। এবং সেখানে কার বাড়িতে কে কে আছে, এই বাড়িতে এই নাম এবং তাদের বয়সেই ইত্যাদি, এই যে ঘটনার যে একটা পরিসংখ্যান, সেটা কিন্তু ওই লোকটার কাছে থাকতো। এবং লোকটা অদ্ভুতভাবে ঘুরতো এবং প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে গিয়ে তাদের নাম ধরে ডাকতো, এবং ডাকতো মানে 3বার করে ডাকতো। একটা বাড়িতেই 4-5 জনকে কিন্তু ডাকা হচ্ছে না, এক একটা বাড়ি থেকে এক একজনকে ডাকা হচ্ছে। হয়তো সেই রাত্রের জন্য সে টার্গেট করলো সাপোজ রামকে, তো সেই বাড়িতে রাম রাম রামই সে 3বার গিয়ে ডাকবে। আরেকটা বাড়িতে হয়তো শ্যামকে ডাকবে, তো সেখানে শ্যাম 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 এরমভাবে ডাকবে। সে কিন্তু ঘুরে বেড়াতো যতক্ষণ না তার কার্যসিদ্ধি হয়। সেটা হচ্ছে ওই যে সে 3বার ডাকতো, এই যে যেটা আমরা নিশির ডাক শুনি, নিশি মানে তো রাত, রাত্রিবেলা কি রাত কি নিজে ডাকতে পারে? নিশি তো নিজে ডাকতে পারে না। তার মানে সেখানে কেউ ডাকে, যেটা সেটার পেছনে দুরকম জিনিসই থাকতে পারে। এক হচ্ছে প্রেতাত্মা বা এই ধরনের কিছু, বা পেছনে মানুষ থাকে, সেও ডাকতে পারে। তো সেখানে আমাদের বাড়িতে এটা ভীষণ সিরিয়াসলি নেওয়া হয়, যেখানে অনেকগুলি ছোট বড় মিলিয়ে, মানে তখন এদের বয়স তো বেশি না, ওই সেই ফুলদিদা বা আমার বাবা বা এদের তখন হয়তো স্কুলের উঁচু ক্লাসের ছাত্রছাত্রী এরকম হবে, আমি এক্স্যাক্টলি এটা বলতে পারছি না, যাই হোক ওরকমই হবে। আর বাকিরা তো আরও ছোট, ছোট পিসির দিকের তো তারা তো একেবারে ছোট ছোট, তাহলে কেউ এসে ডাকতেই পারে। আর এই বাড়িতে যেহেতু এতজন বাচ্চা টাচ্চা রয়েছে, এবং বোন ঠোনও এসে থাকে, ভাই বোনরাও এসে থাকে, আর তারপরে তো শুধু তো আমার ঠাকুরদার ব্রাঞ্চটাই রয়েছে তা তো না, আরও তো তার ছোট ভাইরা থাকতো এরকম। তখনকার দিনে তো অনেক অনেক লোক নিয়ে 50-60 জন হয়তো একটা বাড়িতে থাকে, এটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। তো সেখানে সবাইকে মানে রীতিমতো বসিয়ে বড়রা ট্রেনিং দিত যে আমরা যদি 3বার ডাকি, 3বার না ডাকা অবধি কিন্তু তুমি ইয়ে করবে না, মানে হ্যাঁ 3বার কিন্তু সে ডাকবে না। আমরা যতক্ষণ না 3বার 4বার ডাকবো ততক্ষণ অবধি কিন্তু তোমরা সাড়া দেবে না। একটা সেই নাম ধরে যে ডাকে, একবার ডাকলেই কিন্তু তোমরা সাড়া দেবে না। ওই রাম 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 শ্যাম 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 নয়, সে এখানে গিয়ে একবারই ডাকবে। রাম হয়তো ম্যাক্সিমাম 2বার ডাকতে পারে, কিন্তু আমরা 3-4বার তোমাদেরকে যতক্ষণ না ডাকবো তোমরা কিন্তু সাড়া দেবে না। এবং এটা রীতিমতো প্র্যাকটিস হতো। যখন তখন কোনো বড়রা কোনো ছোটকে ডেকে ফেলতো, সে যদি একবার ডাকে সাড়া দিয়ে দিত, তখন কিন্তু তাকে বোঝানো হতো যে তুমি এটা কিন্তু করবে না, দিনের বেলাও করবে না, রাতের বেলাও করবে না, মানে কখনোই করবে না। এইভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যে একেবারেই করবে না। ঠিক আছে, সবাই কাছে ব্যাপারটা খুব, মানে দিন 4-5 মধ্যে ব্যাপারটাতে সবাই ধাতস্থ হয়ে গেল যে আমরা 3 থেকে 4বার আমাদেরকে না ডাকলে, সে যার গলাতেই ডাকুক না কেন, মা বাবা হলেও আমরা সাড়া দেবো না। এটাতে কিন্তু তাদেরকে অভ্যাস করে দেওয়া হলো। তো যাই হোক, এবার হয়তো 1জন কি 2জন ওই শহর থেকে নিখোঁজ হতে শুরু করলো, বা ডেড বডি পাওয়া যেতে শুরু করে। পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেল যে ও এবার তো ওদেরকে ধরতেই হবে, যে কী ব্যাপার কি হচ্ছে। কিন্তু সরাসরি কিন্তু কিছু ইয়ে পাওয়া যাচ্ছে না। মৃত্যুর কারণ হয়তো সঠিকভাবে কি সেটা কিন্তু পুলিশ বুঝতে পারছে না, যে কি সঠিক কারণ। একটি বোধহয় মৃত্যু হয়েছিল, তাতে বোঝা যায়নি যে কি হয়েছে। এটা কি কেউ ওকে ভয় দেখিয়ে ফোন করলো না কি, পুলিশ কিন্তু খুব ভালোভাবে ওয়াচে রেখেছে ঘটনাটা কি।
এর মধ্যেই একদিন একটা ঘটনা হলো, আমাদের বাড়িতেই ঘটেছিল সেটা, যে ওই যে আমাদের ফুল দিদা, তিনি মানে যিনি আমার দিদার ছোট বোন, তিনি কিন্তু রাত্রেবেলা টয়লেটে যাবেন বা এই ধরনের তিনি উঠেছেন। এবার বাইরে থেকে একদম তার মায়ের গলায়, তার মা তো সেখানে আসার কোনো ইয়েই নেই, বা হয়তো সেই মা বোধহয় মারাও গেছেন, মানে এরকম একটা গলায় আর কি। তার নাম হচ্ছে নিরুপমা, নাম একদম সার্থক, তিনি নিরুপমাই ছিলেন। তো তার নাম যেহেতু নিরু বলে সবাই ডাকতো, সবাই এরকম নিরু নিরু এরমভাবে ডেকেছে। সে তো একদম পুরো চুপ, একটা আওয়াজও সে করেনি। তার বেশ কিছুক্ষণ বাদে উঠে গিয়ে আমার ওই তখনকার দিনে একেবারে ছোট ছোট বাচ্চা থাকতো, মায়েরা তো ভীষণ মানে আমার দিদা টিদা তখন দেখায় তো সারা রাতে ভালো করে ঘুমই হতো না, অনেক বাচ্চা টাচ্চা থাকতো, তারা কেউ না কেউ রাত্রেবেলা উঠবেই, একসঙ্গে সবাই উঠবে তারও কোনো ব্যাপার নেই। ওরকম তাকে গিয়ে বলে, দিদি আমাকে কিন্তু এরমভাবে ডেকেছিস। হ্যাঁ, কি সর্বনাশ, তুই কোনো সাড়া দিসনি তো? না, আমি কোনো সাড়া দিইনি। আচ্ছা, সে তখন তাড়াতাড়ি করে সেই দিদি টিদিরা উঠে, মানে বাকিরা বড়রা উঠে টুটে তাকে নিয়ে গিয়ে ওয়াশরুম থেকে ঘুরিয়ে ঠুরিয়ে এনে আবার শুয়ে দিয়েছে। খবরদার, এবং আবার সবাইকে অ্যালার্ট করা হয়েছে, একদম করো না, আমাদের বাড়িতে তার মানে ডেকে গেছে তো, ওরে বাবা কি হবে না হবে এরকম। দেখা গেল পরের দিন সকালবেলা দেখা গেল যে সামনেই একটি আমবাগান ছিল, এবং ওখানে বারবার করে মোটামুটি পুলিশ থেকে বলে দিয়েছিল যে কেউ বাইরে থাকবেন না, কেউ বাইরে শোবেন না। কিন্তু সেই লোকটি বোধহয় গরম লেগেছে বা কিছু, সে কি করেছে, একজন দারোয়ান আর কি, সে একটি বেশ বড় বাড়ির দারোয়ান, সে সেই বাড়ির সংলগ্ন যে আমবাগান ছিল, সেই আমবাগানে ভেতরে বেশ ভালো হাওয়া ঠাওয়া হতো আর কি, সেখানে গিয়ে সে ওই খাটিয়া পেতে সে ঘুমোচ্ছিল। পরের দিন কিন্তু তার মৃতদেহটি পাওয়া গেল ওখানে, এবং সেটা কিন্তু বলতে গেলে রক্তশূন্য হয়ে সাদা হয়ে পড়েছিল। এবং এবার তো তারপর পুলিশরা কি করেছিল আমি সেটা আর আমাদের জানা হয়নি, নিশ্চয়ই খুব সাংঘাতিক একটা কিছু হয়েছিল, হয়তো ওরা অ্যারেস্ট হয়েছিল বা কিছু, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটেছিল। এবং ওই ঘটনাটা, এটা যে এটা অলৌকিক ছিল না, ওই পাজি লোকটাই এসে ডেকেছিল সেটা কিন্তু জানা যায়নি, কারণ যে গলাটাতেই যে ডেকেছিল তিনি কিন্তু বেঁচে ছিলেন না, মানে তখন কিন্তু তার মা কিন্তু মারা গেছেন। কিন্তু ওরকমভাবে বাইরে থেকে এসে ওই রকম বার দুয়েক নিরু নিরু এরমভাবে ডেকেছিল। এবং তিনি ওটা তখন ওখানে একটা শহরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল যে এরকমভাবে বাইরে থেকে, এবং এরকমও হয়েছে ওখানে শোনা গেছে, মানে গুজব যখন গুজব বা এই লোকের মুখে যখন কিছু ছড়াতে থাকে না, সেটা মারাত্মকভাবে ছড়াতে থাকে। মনে করুন আজকে আমি একটা কিছু দেখতে পেলাম, যে কথার কথা বলছি, যে আমি একটা হাতি দেখতে পেয়েছি, আমি একজনকে গিয়ে বললাম আমি একটা হাতি দেখতে পেয়েছি, সে যখন আবার সেখান থেকে আরেকজনকে বলবে তখন সে বলবে হাতিটা না বিরাট ছিল, তার মাথাটা বিরাট বড়। সে যখন আবার আরেকজনকে বলবে সে বলবে তার তো বিশাল লম্বা লম্বা দুটো বিরাট দাঁত ছিল। মানে এরমভাবে তো সেন্টেন্স অ্যাড হতে থাকে আর কি। তার ফলে সেটা লাস্ট অবধি গিয়ে যখন আবার আমি প্রথম কথাটা বলেছিলাম, আমার কাছে যখন ফেরত আসবে তখন আমি দেখবো আমি এই কথাটা জীবনে বলিনি, এবং আমি কোনোদিন ভাবিও নি। এইভাবেই কথাগুলো ছড়ায়। তো ওখানেও ওই কথাটা একটা ত্রাসের সৃষ্টি হয়ে গিয়েছিল, যে ওরকম কিন্তু আসবে। এবং ওখানে যে প্রচলিত যে জিনিসটা, এটা অন্য অন্য ঘটনার ক্ষেত্রেও আমি পড়েছি, যে ওই কাপালিক বলবো কি তান্ত্রিক বলবো, যে যাই হোক, সে নাকি ওরভাবে ডাকতো, আর সে যদি ওই যে সে যদি উত্তর দিয়ে দেয়, তাহলে তার আত্মাটাকে নিয়ে ও নাকি ওই ইয়েটার মধ্যে চাপা দিয়ে দেয়। কি বলে, ওই নারকেলের মুখটা কাটা থাকে বা ডাবটার মুখটা কাটা থাকে, সেটার মধ্যে চাপা দিয়ে দেয়। মুখটা চাপা দিয়ে দেওয়ার পর সেটা নিয়ে গিয়েও সেই যে অসুস্থ তাকে ওটা খাওয়ায়। এরকম একটা কিছু সিস্টেম আছে। যাই হোক, ব্যাপারটা গল্প হিসেবে থাকাই ভালো। আমি জানি না সবার কেমন লাগছে।
আচ্ছা, এবার যে ঘটনাটা বলবো আমি জানি না তোমাদের কেমন লাগছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার যে ঘটনাটি বলবো সেটা আমাকে পাঠিয়েছে আমার ভাইজি। অগ্রিমা তুই কি আছিস? এবার তোর তোর ইয়ে বলছি, সেটা হচ্ছে একটি মেয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি। আমার পরিচিত একজনের বিয়ে হয়েছে ইউপির কোনো একটা জায়গায়, ঠিক আছে? তা ও একদিন আমাকে জানিয়েছে, আমার খুব কথাটা শুনে আমার বেশ মজাও লেগেছে, যে বাঙালিরা যে কত খারাপ, এবং বাঙালিরা নাকি কথায় কথায় প্রচণ্ডভাবে ব্ল্যাক ম্যাজিক করে সবাইকে একদম শেষ করে দেয়। সেটা যদি তুমি এই উত্তর ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই কথাগুলো নাকি খুব ভীষণভাবে প্রচলিত, যে বাঙালি মানেই হচ্ছে, হ্যাঁ আমি এটা শুনেছি কিন্তু, যে বাঙালি যেহেতু কালী সাধনা করে, সেহেতু আমাদের একটা অলৌকিক ক্ষমতার আমরা অধিকারী, এবং আমরা মানে মা কালীকে ডাকি হচ্ছে সেই জন্য, যা গিয়ে অমুকের ক্ষতি করে দেয়া তমুকের ক্ষতি করে দেয়া। আমরা যে মা কালীকে কতটা ভয় পাই সেটা তো কেউ জানে না। যাই হোক, এটা নাকি আমাদের মানে এটা নাকি আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা নাকি কথায় কথায় লোককে ব্ল্যাক ম্যাজিক করে ঠোরে একেবারে ভেড়া বানিয়ে রেখে দিই এরকম। আমি আবার এই ঘটনাটা আমরা জানতাম যে মানে আসামের কিছু জায়গায় এরকম করা হয়, বা কিছু তান্ত্রিক এই তোমরা যেটা কামাখ্যা বলো বা আমিও বলি, তোমরা বলো কেন, আমিও বলি কামাখ্যা, যে সেটা সম্পর্কে অনেক ধরনের শুনেছি। কিন্তু বাঙালিদের সম্পর্কে এরকম ভয়ঙ্কর যে চিন্তাধারা আছে, এটা কিন্তু আছে। এটা জানিয়ে রাখলাম যে পশ্চিমবঙ্গের মানুষরা এই আমরা কথায় কথায় কিন্তু লোকের ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি করে দিই। যাই হোক, আমি কাউকে এই কালা জাদু করতেও দেখিনি, বা কালা জাদু জানে বা এটা নিয়ে খুব চর্চা করে ব্যক্তিগতভাবে আমি কাউকেই চিনি না। আমরা আমরা মনে হয় কাউকেই চিনি না, তাই না? যাই হোক, একটা মেয়ে, এবার যে আসল ঘটনায় ফিরি, সে হচ্ছে একদমই নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। সে তার খুব টাকার খুব প্রয়োজন হয়, এবং বাড়ি থেকে স্বাভাবিকভাবে সবাই খুব বারণ টারণ করে যে অত দূরে গিয়ে তোমার চাকরি করার দরকার নেই। কিন্তু এখানে ও কোনো চাকরি পায় না, এবং বাধ্য হয়ে ও দিল্লি চলে যায়। এবং দিল্লি যখন ও যায়, প্রথমে আগে এখানে একটা ছোটোখাটো চাকরি করতো, তার থেকে খুব ভালো একটা জব অফার পায়, এবং সেখানে ও চলে যায়। সবাই জীবনে উঠে দাঁড়াতেই চায় আর ভালো উন্নতি চায়। তো সেখানে ও যখন যায়, তখন ও ওর এক কলিগের সঙ্গে ওর কথা হয়। সেই মেয়েটির সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল, শ্রেয়া ছিল মেয়েটির নাম। তো সে বলে যে তুই একটা কাজ কর, ওখানে গিয়ে তুই তো যে পরিমাণ টাকা তুই পাবি সেটাতে তোর খাওয়া খরচা দিয়ে তারপর তো খুব বেশি টাকা তোর কাছে থাকবে না। তুই এক্ষুনি যদি মানে পেইং গেস্ট হিসাবে বা সেরমভাবে তুই থাকতে চাস, তাহলে কিন্তু তুই মানে ফতুর হয়ে যাবি। এরকমভাবে হবে না। তুই বরঞ্চ একটা কাজ কর, আমার ওখানে মামা আছে, আমি মামাকে বলে দিচ্ছি যে তুই আমার বিশেষ বন্ধু, তোকে অন্তত একটা রুম ওরা দিতে পারবে। ওদের কিন্তু বেশ বড় বাড়ি আছে ওখানে, বেশ বড় বাড়ি, ওরা কয়েক পুরুষ ধরে ওখানে থাকে। তো সেখানে তুই যা, এবং তবে নিজে রান্নাটা একটু নিজে করে খেতে হবে। বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, মাথা গোজার একটা স্থান পাচ্ছি, এবং সেটা একটা যথেষ্ট মানে একটা ভালো পরিবারের মধ্যে আমি থাকবো। ওর মামা সেই লোকাল গার্জিয়ান হয়ে যাবেন, মানে এটা তো ও ভাবতেই পারেনি যে এত সুযোগ সুবিধাও পাবে। কিন্তু মামা বাড়িটা যেটা ও যায়, এবং গিয়ে একটি ছোট ঘর, বিশেষ খুব একটা, ও একার পক্ষে দেখা বাহ খুব ভালো। এবং ওখানে ওকে কিন্তু কিচেনও একটা দেওয়া হয়, সেটা সেই কিচেনে সবাই রান্না করে। এবং সেখানে একটা ফ্রিজও আছে, ও এনে সেখানে জিনিসপত্র ওর যা যা লাগবে সেগুলো ও কিনে স্টোর করতে পারে। এবং ও খুব স্বাভাবিকভাবে মাঝে মাঝে, বাঙালি তো কতদিন খারাপ খেতে পারে, ও মোটামুটি রান্না ও জানতো, রান্না জানেও। ও
ও প্রায়ই ভালো মন্দ রান্না করে খায়। এবং ওর মামার সঙ্গে যে আলাপ হলো, মামা কিন্তু অসম্ভব স্বল্পভাষী, অসম্ভব রাশভারী একটি লোক। সে মানে যেটুকু কথা না বললে নয় সেই রকমই ওর সঙ্গে কথা বলে। এবং ওখানে দেখা গেল অন্য যে এই যে ভাড়াটে বলে যে কিছু মানুষ ওখানে থাকেন আর কি, তারাও কিন্তু ওখানে ওই কিচেনটাকে তারাও ব্যবহার করতে পারে। বাড়িতে আরও কিছু আছে ব্যাপার, যে বাড়িতে যারা আছে, আরও যারা আছে তারা 2-3 জন মহিলা আছে, এবং তাদের সঙ্গে তারা বোধহয় এই যে ও যে মামা তার শালিকা টালিকা এরকম সবাই না অস্বাভাবিক গম্ভীর, কেউ কথা বলে না, কেউই কথা বলে না, যে যার মতো মানে চাকরি নিয়ে ছুটছে, যে যার মতো রান্না করছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে নিজের মতো করে। মানে কিরম একটা জানো, মানে সবাই গম্ভীর, সবাই কম কথা বলে, বাড়িতে যেন কোনো আওয়াজ নেই, এরকম একটা অদ্ভুত একটা জিনিস আছে। এছাড়াও বেশ কিছু ইয়ে আছে, মানে অন্যান্য ভাড়াটেরাও আছে, তারাও তারাও তাদের মতো থাকে। আর ও মাঝে মাঝে মামাকে বলে যে আমি আমি যা রান্না করব, আমি যদি ভালো কিছু রান্না করি, আমার যদি কিছু ইয়ে হয়, আমি আপনার জন্য একটু রেখে দিয়ে যাও। মানে তিনি না করেননি, কিন্তু মানে ওই শ্রেয়ার বান্ধবী, উনি কিন্তু একটি পয়সা ওর কাছ থেকে নেন না, ওকে টাকা দিতে হয় না, কিন্তু ও নিজে রান্না করে নিজের মতো খেতে হয়। আর যেটা ওর একটাই অসুবিধা ছিল, সেটা হচ্ছে ওকে রাত্রেবেলা মোটামুটি হয়তো 10টার সময় ওকে অফিসে ঢুকতে হবে, ওর বেশিরভাগই নাইট ডিউটি থাকতো। তাহলে ওকে সবচেয়ে আগে পিক আপ করতো ওর অফিসের থেকে যে গাড়ি আসতো, সেটা ওকে সবচেয়ে আগে তুলতো, কারণ ওর বাড়িটাই সবচেয়ে শেষে, একদম মানে অফিস থেকে অনেকটা দূরে। এবার তুলতে তুলতে যেত, আবার যখন ফিরে আসতো তখন ওর মোটামুটি 11:30টার মধ্যে ওর কিন্তু ডাইরেক্ট ও আসলে 11:30টার মধ্যে বাড়িতে ঢুকে যাওয়ার কথা, কিন্তু আবার সবাইকে ড্রপ করতে 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 আবার ওকে লাস্টে এসে নামাতো, যার ফলে ওর এদিকেও প্রায় 1.5-2 ঘন্টা যাওয়ার সময় আগে বেরোতে হতো, আবার 1.5-2 ঘন্টা ওর যে সময় ফেরার কথা তার থেকে 1.5-2 ঘন্টা বাদেও ফিরতে। এইটা কিন্তু ওর একটা বিশাল প্রবলেম ছিল, কিন্তু ওর পক্ষে আলাদাভাবে আবার গাড়ি ভাড়ার কথা ও ভাবতেও পারে না। তার মানে ও বুঝতে পারতো যে তাহলে তো আমি কোনো দিন টাকা জমাতেই পারবো না, ও তার থেকেও কিছু টাকা, ওই যে বললাম একদম নিম্ন মধ্যবিত্ত, ওকে সবসময় একটা টাকার জোগান রাখতেই হতো, কারণ ও তো জানে যে আমি বাড়ি থেকে কোনো সাপোর্ট পাবো না। তারপরে যেটা হলো যে ওই খাওয়ার খরচাটা ওর শুধু আছে, এছাড়াও তো মানুষের জীবনে অনেক কিছু লাগে, সেই সেই সমস্ত খরচা, ওর নিজের ব্যক্তিগত খরচাগুলো ওকে চালাতে হচ্ছে। ও একটা জিনিসও শুধু খেয়াল করতো যে ওই একটা রবিবার থাকলে ও চেষ্টাই করতো একদম সারাদিন শুয়ে বসে, মানে যেটুকু কাজ না করলে নয় ঠিক সেইটুকুই আর কি, সেটুকু করে কোনো রকমে একটা দিন খুব ভালো মতো রেস্ট নেওয়ার চেষ্টা করতো, কার খুব ক্লান্ত হয়ে যেত, আর বিশাল বড় জার্নি থাকতো, আর অতক্ষণ ঘন্টা 1.5-2 বা এক্সট্রা জার্নি করে ফিরতে, মানে এটার তো একটা মানসিক চাপও থাকে মানুষের, যে বাবারে আমি এখনই ঢুকতে পারবো না, আরও 2 ঘন্টা। যাই হোক, এই সবই ও অ্যাডজাস্ট করে নিচ্ছে আর প্রাণপণে চেষ্টা করছে। ওর শ্রেয়া মাঝে মাঝেই ফোন করে, এবং ফোন করে ওকে বলে যে তুই কিন্তু টাকা জমানোর চেষ্টা কর, কারণ ওখানে তো মানে সব কিছুরই দাম অনেক বেশি, কলকাতার তুলনায় তো অনেকটাই বেশি, যে তোকে একটা তুই ভদ্রস্থ জায়গায় যদি তুই ফ্ল্যাট ভাড়া করিস কি কারোর সঙ্গে শেয়ার করিস বা কিছু যদি করিস, তোর কিন্তু টাকা লাগবে। ভালো, ও নিজে সেটা চেষ্টা করে যাচ্ছে যাতে ও একটু দাঁড়াতে পারে, এর চেয়ে আরও ভালো জায়গায় চাকরি, ও সব পুরো নিজের কেরিয়ার নিয়ে সবসময় ভাবে। তো একদিন ও ফিরেছে, একটু তাড়াতাড়ি হয়েছে, ওর ভীষণ খিদে পেয়েছে। ও ভাবছে বাবা এখন বাড়িতে ঢুকবো, স্নান করব, তারপর একটু কিছু রান্না করবো, আবার এই কি প্রচণ্ড খিদে পেয়েছে। যখন বাড়িতে ঢুকেছে, ও দেখছে যে ওই একজন ভদ্রমহিলা ওর টেবিলের উপরে সুন্দর করে কি যেন গুছিয়ে রাখছে। ও ঢুকেছে, তখন বলছে এসো এসো, তোমার সঙ্গে তো আমার আলাপই হয়নি, আমি শ্রেয়ার মামিমা।
বলছে ও আপনার সঙ্গে দেখা হয়েছে, হবে কি করে, আমি তো আজ ছুটিতে আছি, তাই জন্য তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার সানডে তো ইয়ে থাকে, আমি থাকি না বাড়িতে, যার জন্য তোমার সঙ্গে আমার একদমই ইয়ে হয় না, দেখাই হয় না। তো আমি আজকে মানে সবার জন্যই রান্না করেছি, আমি আজকে আছি বাড়িতে, তুমি দাও খাও। ও দেখছি বেশ, মানে ও তো মানে হাতে স্বর্গ পেলো, ভাত ডাল ভাজা, তার তরকারি, একটা মাছের ঝোল, ও তো ভাবলো বাবা সেই মানে মায়ের কাছ ছাড়া হওয়ার পর তো এত সুন্দর করে, ও নিজের জন্য তো কেউ 3-4 পদ রান্না করেও না, না মোটামুটি 1 পদের উপরেই খায়, ম্যাক্সিমাম হলে খুব বেশি হলে ও 2 পদ রান্না করে, এছাড়া তো রাঁধেই না। তো তো মানে খুব আরাম করে খেয়েছে, তো আমি তোমার সঙ্গে অনেক গল্প করবো। উম, তুমি আমি আমি যখনই আমি শুনলাম যে তুমি খুব মানে স্ট্রাগল করছো, তুমি অনেক জীবনে বড় হও ইত্যাদি ইত্যাদি বলে, সেই মাইমা আবার নিজের ঘরে চলে গেছে। ঠিক আছে, ভালো কথা। এরপর কিন্তু ও তারপরে আবার খোঁজে, ইস মাইমা কোথায়, মাইমার, কিন্তু ও তো ওদের বাড়িতে তো এই একটা অদ্ভুত সিস্টেম আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, আর ওর না ইয়ে হয় না, মানে ও সেই সাহসটা সঞ্চয় করতে পারে না যে ওর মামাকে জিজ্ঞাসা করবে যে মামিমা কি আজ অফিস গেছেন বা কিছু, ও কিন্তু কিছু বলতে পারে না। ভালো, তো এরকমভাবে যাচ্ছে, আবার সেই মাঝে মাঝে আবার সেই ওনার সঙ্গে দেখা হয়, উনি আবার সেই না হয়তো ওইরকমভাবে ভাত টাত পুরো রান্না না করলেও হয়তো 1-2 আইটেম ওকে দেন। আবার একদিন রাত্রেবেলা ওর কাছে, ও মানে ছুটির দিন ছিল, সেখানে রাত্রেবেলা এসে ওর সঙ্গে অনেক গল্প করে, এই তো শ্রেয়া ছোটবেলা সেই শ্রেয়া এই করতো ওই করতো সেই করতো ইত্যাদি। তো ও ভাবে যে শ্রেয়াকে তো বলতে হবে, কিন্তু ওনার বলা হচ্ছে না, ও প্রত্যেক দিনই এমন বিজি থাকে বা এমন অন্য কথা ওঠে ওর অফিসের, সবারই অফিসে কিছু চাপ তো থাকেই, তো সেইগুলো নিয়ে ও ডিসকাস করে, দেখ এইটা হয়েছে ওইটা হয়েছে, সে ও বন্ধু আবার ওকে বলে যে তুই এটা কর ওটা কর বা এই কর ওই কর, যাই হোক এরকমভাবে হতে হতে প্রায় 3-4 মাস হয়ে গেছে। এবার একদিন ওর শরীরটা ভালো লাগছে না, ও ভাবছে আজকে আমি বাড়িতেই থাকবো, আমি যাবো না, ও ছুটি নেই, 3-4 মাস হয়ে গেছে, তো ও ছুটির জন্য অ্যাপ্লাই করেছে, ছুটি পেয়ে গেছে, তো ও বাড়িতে রয়েছে, ওর শরীরটা একদম ভালো লাগছে না। তো রান্না বান্না করে একটু খেয়েছে টেয়েছে, একটু সামান্য কিছু রান্না বান্না করেছে খেয়েছে, তারপরে দেখছে যে ওই ইয়ে ভদ্রমহিলা ফিরে এসছে, বলছে তুমি তুমি আজকে ইয়েতে যাওনি, বলছে না যাইনি, আমার শরীরটা ভালো নেই, বলে তাই কি খাবে বলো আমি তোমাকে বানিয়ে দিচ্ছি, এই এই সমস্ত খুব মানে খুব ভাল লাগছিল, ওনার সঙ্গটা ওর ভীষণ ভালো লাগছিল। তারপরে ও কিছুক্ষণ বাদে ওই শ্রেয়া ফোন করছে, কিরে তুই আজ অনলাইন দেখতে পাচ্ছি তোকে, তোর আজকে অফিস নেই, বলে না রে আমি যাইনি। তো বলছি কী করছিস, বাড়িতে তো কেউই থাকে না, বলছে না আজকে তো তোর মাইমা আছে, মাইমার সঙ্গে কথা বলছি। কে আছে, বলছে না আমার মাইমা আছে, না মাইমার সঙ্গে কথা বলছি। বলছে আচ্ছা আমি রাখছি দাঁড়া, বলে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তার বেশ মিনিট 5 বাদে বলছে আমি বাড়ির বাইরে বেরিয়ে আসলাম, তুই যে কথাটা বলছিস সেটা তো উত্তরটা তো আমি বাড়িতে বসে দিতে পারছিলাম না, তুই কি বলছিস, কার সঙ্গে তুই কথা বলছিস, বলছে আরে তোর মাইমার সঙ্গে রে। বলছে আমার মাইমা, কিরম চেহারা, বলে এরকম এরকম চেহারা, ওনার ছবিও তো দেয়ালে তো আমি দেখেছি, মামার সঙ্গে ছবি রয়েছে কতগুলো, ছবি টবি রয়েছে, আমি তো দেখেছি, ওনার ওনার ঘরটা অবশ্য খুব একটা উনি ওনার ঘরে একদিন নিয়ে গেছিলেন, সেরকম খুব একটা পরিষ্কার নয়, সারাদিন চাকরি টাকরি করেন বোধহয়, সেই জন্য বোধহয় ইয়ে। তুই কি আবল তাবল বলছিস, উনি তো বিয়ের 10 বছরের মধ্যে মারা গেছেন। মানে হ্যাঁ উনি বেঁচে আছেন নাকি, উনি মারা গেছেন, এবং সেই শোকেই কিন্তু আমার মামা খুব হাসিখুশি লোক ছিল, সেই শোকেই কিন্তু মানে উনি প্রায় উন্মাদ হয়ে যান আর কি, এত মানে স্ত্রীকে ওরকম অকালে হারিয়ে। তখন এই যে আমার যে মানে বা ওই মামির যে বোনেদের দেখছি, তারা কিন্তু ওই মানে জামাইবাবুকে বাঁচানোর জন্যই কিন্তু তারা এসে এখানে রয়েছে, নাহলে কিন্তু লোকটা খেতে মানে মামা একদম অন্যরকম হয়ে গেছে, তো তাকে যাতে আবার স্বাভাবিক জীবনে কিন্তু সবাই বললো সবাই এ বাড়িতে ভীষণ গম্ভীর রে, বলছে হ্যাঁ সবাই ওটা, ওই শোকটা কিন্তু সবার উপরে ইয়ে হয়ে যায়, এবং আমার মামা এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সেই অর্থে কিন্তু
মানে যা যা কাজকর্ম করা উচিত ছিল সেটা হয়নি, কিন্তু তুই যেটা বলছিস আমি না কিছু বুঝতে পারছি না, আমি কি মামার সঙ্গে কথা বলবো? বলছে না না, তোর মামার সঙ্গে কথা বলার দরকার নেই, ঠিক আছে আমি পরে কথা বলবো তোর সঙ্গে এই নিয়ে, তুই এত ভয় ভয় পাস না, এত এত ইয়ে কর। ও না ফোনটা নামিয়ে রেখেছে, ফোনটা নামিয়ে রেখে ভাবছে কি শ্রেয়া আমার সঙ্গে এরকমভাবে প্র্যাঙ্ক করছে। একটু আগে যিনি আমার সঙ্গে কথা বলে গেলেন তিনি ইয়ে হয়ে গেছেন, তিনি বিয়ে 10 বছরের মধ্যে মারা গেছেন, মানে আজ থেকে প্রায় 10 বছর আগে ইয়ে হয়ে গেছে। আশ্চর্য কথাবার্তা। ওই মামাকেই জিজ্ঞেস করতে হবে, দাঁড়াও দেখছি। এইসব ভেবেছে। তারপর সেদিনকে রাত্রেবেলা ও যখন ঘুমোচ্ছে ও বুঝতে পারছে যে ওর পাশে এসে ওই মহিলা এসে ও বসলেন, আর ও তখন একটা এত ঘুম পেয়েছে ওর, রাত্রেবেলা না, মানে ও তো একটু ওই বিকেলের দিকে ঘুমিয়ে পড়তো, ঘুমিয়ে নিত, ঘুমিয়ে উঠে খাওয়া দাওয়ার পর আর কি কিছুক্ষণ বাদেই ও ঘুমিয়ে নিত, তখন ও দেখছে মাথার মধ্যে একদম ঘর দৌড় একদম পুরো অন্ধকার করে নিত, ওকে তো ঘুমোতে হবে তো কিছু সময়, দেখছে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে, বলে জানো তো তোমাকে দেখলেই আমার খালি মনে হয় তুমি তো শ্রেয়ার বয়সী, আমারও তো আজকে এরকম একটি ছেলে বা মেয়ে থাকতে পারতো, আমি কত খুশি হতাম বলো তো। আমার তো সন্তান নেই, তোমাকে দেখলেই আমার ভীষণ সন্তান স্নেহ আসে। তখন ও মনে মনে ভাবছে যে এই লোকটা নাকি মৃত, এই যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কি সুন্দর, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, শ্রেয়া না, শ্রেয়ার সঙ্গে আর কথা বলা যাবে না, কারণ ও আমার সঙ্গে এরকম বিশ্রী প্র্যাঙ্ক করছে, আমার ভালো লাগছে না। তারপরে ও কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। এর বেশ কিছুদিন বাদে ওর মানে 3-4 দিনের মাথা, বেশ কিছুদিন মানে 3-4 দিনের মাথায় না ওর, ও যখন অফিসে বসে ভালো করে চিন্তা করছিল ব্যাপারটা যে এটা কি হচ্ছে, এটা কি ও কি সত্যি এই কথাটা বলছে, এদিকে মামার সঙ্গে ওর সাহস নিয়ে এই নিয়ে কথা বলার, বা বরঞ্চ ও প্রচ্ছন্ন একভাবে ওকে বলেই দিয়েছে যে ভাই, একটা প্রচ্ছন্ন অনুরোধও ছিল যে তুই কিন্তু বাড়িতে এই নিয়ে কারোর সঙ্গে কথা বলিস না, যে তুই মামিকে দেখতে পাচ্ছিস বা কিছু এই ধরনের কথা বলিস না, তাহলে কিন্তু আমার মামা কিন্তু আবার পাগল হয়ে যাবে, একদম বলিস না কিন্তু। তাহলে ও ভাবলে না, ওখানে কথা বলাটা রিস্কি হয়ে যাবে মামার সঙ্গে, বা ওই বাকি ওই যে তার যে বোনেরা রয়েছে তারা এত ভয়ঙ্কর মুখ করে তোর দিকে তাকিয়ে থাকে যেন মানে ও এসে উড়ে এসে জুড়ে বসেছে, এরকম টাইপের আর কি। তো ও ওই রকমের ও ভাবলো যে আজকে না বাড়ি ফেরার সময় ওখানে বেশ পুরনো একটি দোকান আছে, ও সেই দোকানটায় আমি যাব। যথারীতি যখন গাড়ি থেকে ওকে মানে নামাতে এসেছে, ও পুরো বাড়ির সামনে নামেনি, ওই সেই চকটাতে নেমেছে, নেমে পুরনো দোকান সেখানে গিয়ে বলেছে আপনারা কি ওই বাড়িটাতে, বলছে হ্যাঁ আপনি ওই বাড়িতে এসে আছেন না, আপনি প্রথম যে 15-16 দিন মধ্যে পালিয়ে যাননি। বলছে মানে, বলছে আপনার আগে যত মেয়ে এসেছে বেশিরভাগ মেয়েই এসেছে, মাঝে মাঝে দু একজন ছেলে ঠেলেও এসে থাকতো, আম, ওই ফ্যামিলির সাথে আর কি, আহ, সবাই তো পালিয়ে যায়। বলে হ্যাঁ পালাবারই কথা, আমি তো কথা বলার সময় পাই না মানুষের, যখন কথা বলার সময় সেই সময়টুকু আমি আমার নিজের কাজ নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকি, তারপরে ঘুমিয়ে থাকি, তারপরে যে মানে রাত বিরেতে তো আমি তো বাইরেই থাকি, সেই জন্যে আর ফিরিও অনেক বেলায়, যখন সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আমি বাড়িতে ফিরি, যার ফলে আমার সঙ্গে তো কারোর সঙ্গে দেখাও হয় না, কথাও হয় না। তো ওই বাড়ির যে ভদ্রলোক তার সম্পর্কে বলছে হ্যাঁ হ্যাঁ উনি খুব ভালো না, বলছে হ্যাঁ হ্যাঁ মামা, আমি মামা বলে ডাকি, উনি খুবই ভালো। তো ওনার স্ত্রীর ব্যাপারে বলছে হ্যাঁ ওর স্ত্রীর মৃত্যুটা তো খুব দুঃখজনক, আচমকা মৃত্যু হয়ে যায়, এবং তারপরে তো উনি একেবারে উন্মাদের মতো হয়ে গেছিলেন, ওনার তো কাউন্সিলিং করিয়ে ওনাকে সুস্থ করা হয়েছে। আর মানে ওনার কিন্তু একটাই ইয়ে জানেন তো, ওই বাড়িতে সবাই থাকবে কি করে, আমরা তো জানি আসল ঘটনাটা, ওর তো ঠিক ভালোভাবে পারলো কি কাজটা যে ওরা কেউ করেনি, সে যার যেটার জন্যে কিন্তু হতেই পারে যে ওনার মানে অতৃপ্ত আত্মা ওখানে থেকে যায়, অনেকে দেখে ওনাকে, ওনা পুরো ভাবছে ভগবান এই লোকটাও কি আমাকে প্র্যাঙ্ক করছে, এই লোকটাও আমাকে মিথ্যা কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ভাবছে আমি যেটা তাহলে মনে হচ্ছে, তাহলে কি এরাই ঠিক, বা আমি যে ওনাকে এইভাবে ফিল করছি তাহলে এটাই কি ভুল। কি অদ্ভুত ব্যাপার, ও না কিছু ভেবে পাচ্ছে না, ওর মধ্যে মানে দুটো সত্তা তখন কাজ করতে শুরু করেছে, একটা বলছে যে তুমি এখান থেকে পালাও, তুমি শিগগিরই পালাও, এ তো একজন মানে তৃপ্ত হোক অতৃপ্ত হোক সেটা বড় কথা না, আত্মা, এ তো তোমার কাছে আসছে। আর আরেকটা বলছে
কোনো ব্যাপারই নয়, মিথ্যে কথা, সবাই মিথ্যে কথা বলছে। সেদিনকে যখন ও ঢোকে, ও যখন আবার ওরকমভাবে ঘুমানোর চেষ্টা করে, তখন আবার দেখে সেই একটা হাত এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তুই বল আমাকে ছেড়ে কোথাও যাবি না, তুই বল আমাকে কোনোদিন দূরে সরিয়ে দিবি না, আমি কিন্তু তাহলে ভয়ঙ্কর, আমি কিন্তু মানে বাঁচবই না তাহলে, তুই আমাকে কথা দে আমাকে কখনো ছেড়ে চলে যাবি না, তুই বল আমাকে। ও তখন বলে, হ্যাঁ কথা দিলাম। ও যেন একটা পুরো ঘোরের মধ্যে, ওর পুরো বিচার বুদ্ধি বিবেচনা বোধ, ও যেন নিজে কিছু বুঝতে পারছে না। ও যখন বাড়ির বাইরে থাকছে তখনও যেন মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, কেউ যেন আমাকে 24 ঘন্টা নজরে নজরে রেখেছে। আর ওর ভেতরে আরেকটা সত্তা, যে কিন্তু সবসময় নিজের মার কাছ থেকে তো অনেক দূরে আছে, সব সময় যেন একটা আশ্রয় খুঁজছে ওই মহিলাটির কাছে, যে ওকে শুধুই আদর যত্ন করে, যে ওর জিনিসপত্র গুছিয়ে রেখে দেয়, যে ওর বিছানা পরিপাটি করে রাখে, যে ওরকে খাবার দেয়, সুন্দর করে খাওয়া দেয়, মানে সব দিক দিয়ে একজন মা থাকলে যে যে জিনিসগুলো একটি ছেলে মেয়ে পায়, ঠিক সেই জিনিসগুলো কিন্তু ওর সাথে ঘটছে। ও ভাবছে আমি এখান থেকে বার হবই বা কেন, আমার জন্য উনি এত করছেন, তাহলে উনি ভূত না মানুষ আমার তো জানার দরকার নেই, এইরকম একটা অদ্ভুত চিন্তাধারা ওর মধ্যে হতে থাকে। তারপর ও একবার মানে মরিয়া হয়ে ভাবে যে না, আমি আমি এটা মানে ওই তো বললাম ওর মধ্যে তো দুটো সত্তা কাজ করতে থাকছে, যে ও পারছে না। তখন ও দিন 7 জন্য একটা অন্য বাড়িতে গিয়ে কিছুদিনের জন্য ছিল, কিন্তু ও থাকতে পারেনি, সেখান থেকে ও আবার চলে আসে। এর মধ্যে ওর বাড়ির লোকেদের কিছু সন্দেহ হয়, কারণ তারা দেখে ওর মা বা ওর বাড়ির লোকেরা দেখে যে মেয়েটা চাকরি করতে গেল সবই ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির সঙ্গে কোনো কোনো সম্পর্কই রাখে না, মানে ফোন করলে হ্যাঁ হুম হুম আচ্ছা ভালো আছি এই পর্যন্ত, সে কখনো একটা ফোন করে জানতে চায় না তোমরা কেমন আছো কি বৃত্তান্ত, মানে কোনো সময় তারা জানতে চায় না। তখন এই সমস্ত দেখে টেকে ওর মা তখন ওকে ডেকে পাঠায় যে তুমি তো অনেক বছর আসোনি, চলে এসো, চলে আসো, ভীষণ দরকার আছে। ও তখন যখন বাড়িতে আসে, বাড়িতে এসেই না অসুস্থ হয়ে পড়ে, কারণ ওর খালি মনে হচ্ছে যে আমি কখন ওখানে ফিরে যাব, আমি কখন ওখানে ফিরে যাব। তখন ওর মা বলে, তোর এতদিন বাদে মা বাবাকে ছেড়ে এতদিন বাদে তুই আমাদেরকে দেখতে পারলি, তো তোর কিছু মনে হচ্ছে না তুই আমাদের সঙ্গে থাকবি বা কিছু? বলছে না না, আমি তো সবই তো ওখানে পাই। এরকম অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলে। তখন ওরা না এখানকার অফিসের সঙ্গে যোগাযোগ করে, যারা ওর ঘনিষ্ঠ কলিগ তাদের সঙ্গে যোগাযোগ করে, তারাও বলে হ্যাঁ ওনা মাঝে মাঝে খুব অবান্তর কথা বলে, কিছু অপ্রকৃতিস্থ লাগে আমাদের। তখন মনে হয় যেন ওর কোথাও যেন একটা ব্যালেন্স নেই, ও রাখতে পারছে না, ওকে অদ্ভুত অদ্ভুত কথা বলে। এই কথা শুনে তো ওর মা তো বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, ওর সঙ্গে খুব ভালো করে কথা বলে। তখন ও কিছুটা প্রকাশ করে যে হ্যাঁ ওখানে একজন আছে যে আমাকে ভীষণভাবে কেয়ার করে, ভীষণভাবে যত্ন নেয়। তখন সেই শ্রেয়ার সঙ্গে যোগাযোগ করে। তখন শ্রেয়া বলে না, এ ও যার কথা বলছে সে কিন্তু অনেক দিন আগে মারা গেছে। এই সমস্ত যখন ওর মা জানতে পারে, তখন ওরা খুব একজন মানে যেখানে নিয়ে গেলে ওর উপকার হবে আর কি, সেরকম এক জায়গায় নিয়ে যায়। সেখানে কিছু ওকে অনেক কিছু ওরা বলে যে চাকরিটা তোমাকে ছাড়তেই হবে, তুমি কলকাতায় যা পারো করো। আর ওর বিয়ের ব্যবস্থা হয়। তারপর বিয়ের পর মানে তারপরের যে পরিস্থিতিটা দাঁড়ায়, ও যে পুরোপুরি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে তা নয়, কিন্তু ওর হাজব্যান্ড ছাড়া কেউ খুব একটা বোঝে না, যে বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব না যে ওর কিন্তু সেই যে আহ, একটা পরলোকগত যিনি আর কি, তার সঙ্গে কিন্তু ওর এখনো খুব সামান্য হলেও তার সঙ্গে কিন্তু ওর যোগাযোগ আছে। মানে যোগাযোগটা খুবই মানে বুঝতে গেলে ওর ওই হাজব্যান্ড যে মানে একেবারে সবসময় ওর সঙ্গে থাকে বা যে ওর সবচেয়ে কাছের মানুষ, সেই কিন্তু বুঝতে পারে যে কোথায় যেন ও একটা হারিয়ে যায়, কোথায় যেন একটা হারিয়ে যায়, মানে ফিজিক্যালি হারিয়ে যায় তা বলছি না, ও কথা বলতে বলতে হয়তো কোথাও হয়ে গেল, অথবা দেখা গেল সে কোথাও একটা টুক করে একটা অদ্ভুত একটা উত্তর দিয়ে দিল যে না এটা এই নয় ওই, মানে যেন ও কারোর সঙ্গে একটা কথা বলছে। তা এই নিয়ে কিন্তু ওরা সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখিয়েছে। তো সবাই ওই একটা কথাই বলছে, ওই এটা হয়, এটাও এক ধরনের অসুখ, এটা থেকেও এটা হতে পারে। আবার এটা নিয়ে বেশি ঘাটানোর দরকার নেই, কারণ বাকি সব কাজই কিন্তু ও একদম নর্মাল আছে। আর
ও এখানে অন্য জায়গায় ও চাকরিও করে, ও খুব ভালো একজন স্ত্রী, ভালো বাড়ির সমস্ত কিছু দেখে শুনে রাখে, মানে সব কিছু সম্পর্কে সে একজন ভালো সংসারী মানুষ, সেখানে তাকে কিছু বলার নেই, ব্যালেন্সে সে আছে। কিন্তু তার কোথায় যেন একটা কোনো একটা কোথায় সেই সুদূর প্রান্তে কে আছে যার সঙ্গে ও মাঝে মাঝে একটু কথা বলে নেয়। অদ্ভুত কিন্তু বাবা, এই ধরনের মানুষের সঙ্গে দেখা না হয় ভালো। ঠিক আছে, ও বাবা 12টা 5, 1.5 ঘন্টা কথা বলেছি। আমার কাছে আজকে প্রচুর গল্প নিয়ে বসেছি, এখনো কিছুই হয়নি আমার, কিন্তু এটা বলতে গেলে ওরে বাবা, না থাক, আমি এই অবধি বললাম। 8টা গল্প বলে ফেলেছি, 8 নম্বর অবধি হয়ে গেছে, এখানেই থাক। ঠিক আছে, এই অপ্রকৃতিস্থের মতো আচরণ করে, এইটাই অবধি থাক। ঠিক আছে, 12টা বাজে, শুভরাত্রি সবাইকে জানাই। আর পারছি না, মানে আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না সুলগ্না, নাহলে আমি নিশ্চয়ই বলতাম। তোমার বলা একটা, কোনটা যেন ছিল, দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সুলগ্নার বলা একটা গল্প আমি বলে শেষ করছি তাহলে। ঠিক আছে, শুভরাত্রি টুভরাত্রি সব ফিরিয়ে নিচ্ছি, হ্যাঁ এখনো রাত্রি শুভ হয়নি, দাঁড়াও এখনই গুড নাইট বলো না। আর একটা, আর আমাকে 5 মিনিট, সুলগ্না বলেছে, সুলগ্না আজকেই আমাকে আমি বলেছি যে হ্যাঁ আমি বলবো, সরি আমি কথাটা আমার বলা উচিত ছিল, দাঁড়াও এটা বলে দিচ্ছি, হ্যাঁ লাস্ট আমি 5 মিনিট নেব, আর 5-6 মিনিটে বেশি লাগবে না। সেটা হচ্ছে সুলগ্নার একজন পরিচিত দাদা আছেন, ঠিক আছে, বোনাস ফর সুলগ্না। ঠিক আছে, সুলগ্না আমাকে অনেক গল্প দেয়, ও সেখানে ওর কথাটা না রাখলেই নয়। ওর একজন পরিচিত দাদা আছেন, তার বাড়ি হচ্ছে পাঁশকুড়াতে। এবার তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। আচ্ছা, এই ঘটনাটা যখন ঘটে সেটা হচ্ছে কালী পুজোর পর। কালী পুজোর পর তারপরে তো ভাইফোঁটা টাইফোঁটা অনেক কিছু থাকে, বা তারপরেও একটা বেশ ফেস্টিভ সিজনটা গিয়েও যায় না আর কি, এরকম আর কি। এমন একটা সময়ে ও যখন, আমি ওই বলছি অনেক ছোট হবে সে, তো ও যখন ফিরে যায় আর কি, ছেলেটি যখন ফিরে যায় কলেজে, তখন কিন্তু সবাই ফিরে আসেনি। ঠিক আছে, এক একটা ফ্লোরে তো প্রচুর সংখ্যক ছেলে থাকে, তো ওর রুমমেটরা ফেরেনি, প্লাস হচ্ছে ওই ফ্লোরটার মধ্যেই হয়তো মানে 2-3 জন ফিরেছে, তার বেশি ফেরেনি, এবং পুরো বিল্ডিংটার মধ্যেও গুনে দেখেছে 10 জন নেই। এরকম যখন হয় তখন ওরা ঠিক করে যে রাত্রেবেলা যে পড়াশোনা আমরা করব, তখন ওই ফ্লোরের মধ্যে যতজন আছে, 4 জন কি 5 জন ছিল, আমরা এক ঘরে গিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, এবার ওদের যে কুক ছিল সে হচ্ছে চন্দননগরের বাড়ি, সেও ফেরেনি। তখন ছেলেরা ঠিক করে যে দুজনে গিয়ে বাইরে গিয়ে খাবারের অর্ডার দিয়ে। ঠিক আছে, তারা খাবারের অর্ডার দিতে চলে গেছে। এবার দুজন ঘরের ভেতরে বসে রয়েছে, ঘরের ভেতরে দরজা টরজা বন্ধ করে বসে রয়েছে, শুনছে খটমট খটমট করে, মানে যেরকম জুতোর আওয়াজ হয় আর কি, সেরকমভাবে কেউ বা কারা আসছে, 1জন কি 2জন চলে এসছে, ওদের ঘরের সামনেই এসছে। তো এবার নিশ্চয়ই নক করবে, দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছে, তখন দেখছে না কোনো আওয়াজ হচ্ছে না, তখন একজন উঠে গিয়ে দরজাটা খুলেছে, খুলে বাইরে উঁকি মেরে দেখছে না পুরো পুরো করিডোর পুরো ফাঁকা, যা বাবা কি সে আওয়াজ হচ্ছে, থাকে কিছু না। আচ্ছা, দুজনে মিলে আবার বসে রয়েছে, কিছুক্ষণ বাদে আবার শুনছে খটমট 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 করে জুতোর আবার আওয়াজ, তাহলে এবার ওই দুজন তারা আসছে, আবার এসে এসে আবার ঠিক ঘরের সামনে এসে চুপ। তখনও কিন্তু ওদের মনে সন্দেহ হয়নি, ওরা ভাবছে কেউ কি আর কি মারছে, কেউ ফাজলামি করছে, কি ব্যাপার, এরকমই ভাবছে। তার বেশ কিছুক্ষণ বাদে ওরা যে রুমটায় থাকতো তারপরেই কিন্তু এই পুরো ফ্লোরের একটা বিরাট বড় কমন একটা
টয়লেট আছে, সেটা হচ্ছে ওদের ঘরের পরেই। তো একটি ছেলে বলছে ঠিক আছে আমি গিয়ে একটু ওখান থেকে ঘুরে আসছি, তুই থাক। বলে সে ঘুরে এসছে। ও আবার মানে কোনো প্রবলেমই কিছু হয়নি, দুজন মিলে বসে রয়েছে। ঠিক এই সময় ওদের মনে হয়েছে ওদের যে করিডোরটা একদম তার শেষ প্রান্তে কারা যেন কথা বলছে। তখন ওরা দরজা খুলেছে, দরজা খুলে বলছে কই কেউ তো নেই। তখন যে ছেলে দুটি বাইরে গেছে, যারা খাবারের সন্ধানে গেছে আর কি, তাদের নাম ধরে ওরা খুব জোরে জোরে ডাকতে শুরু করে, এই ওই বলে এরকম করে ডাকছে। তারা তো তখনও ফেরেনি বোধহয়। তো বলছে কি হলো রে, কি ব্যাপারটা কি হলো বলতো, এরকম হচ্ছে কেন? তাহলে কি কেউ ইয়ার্কি মারছে, ফাজলামি মারছে, নিচের ফ্লোরের থেকে ছেলেরা এসে ফাজলামি মারছে না কি? এরপর থেকে প্রতি 8 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর, মানে একেবারে রেগুলার ইন্টারভেল যাকে বলে সেরকম না, কিন্তু কিছুক্ষণ বাদে বাদে এই ঘটনাটা হতে শুরু করলো যে কেউ ঘটমট করে হেঁটে ওদের জুতোর আওয়াজ তুলে ওদের ঘরের সামনে দিয়ে আসে, এসে থেমে যায়, আর কোনো আওয়াজ নেই। অথবা ওদের যে করিডোর তার থেকে একটু দূরে বেশ জটিল আলোচনা কিছু চলতে থাকে, কোনো পরিষ্কার শব্দ ওরা বুঝতে পারছে না, কোনো ভাষা ওরা বুঝতে পারছে না, আওয়াজটা ভালো করে টের পাচ্ছে না, কিন্তু তারা বেশ কয়েকজন কথা বলে যাচ্ছে। সেটা দুজন, একাধিক ব্যক্তি তো বটেই, সেটা 2-3জনও হতে পারে। এরকম যখন পরপর হতে থাকে, কয়েকবার যখন হয়, তখন কিন্তু ওদের দুজনের মানে একদম সেই ফিউজ উড়ে গেছে আর কি, যে আর পাড়ায় আর নেওয়া যাচ্ছে না। তখন ওরা কি করেছে, রাস্তার দিকে, এগুলো তো ভেতর দিকের মানে ভেতরে একটা হয়তো স্কোয়ার টাইপের আছে, সেখানে চারপাশে বিল্ডিং, এরকম একটা ব্যাপার, এটা ভেতর দিকটা। বাইরের দিকে হচ্ছে, বাইরের দিকে গেট ফেট আছে, সেখানে সিকিউরিটি লোকেরা রয়েছে। ওরা একদম ওই পাশে জানলা খুলে, বাইরের দিকে জানলা খুলে একদম চিৎকার, কেউ কোথায় আছো, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও করে চিৎকার। তখন ওই সিকিউরিটি নিচ থেকে বলছে এই এই দাঁড়ান দাঁড়ান আমরা আসছি, কি হয়েছে কি হয়েছে? বলছে আপনারা আসুন, শিগগিরই আসুন। তো সে তো আবার নিচে যত ছেলে পেলে ছিল আর কি, যে কজন ছিল, 4-5 জন ছিল নিচে, তাদেরকে নিয়ে ঠিয়ে এসে দরজার ধুমধুম করে আওয়াজ করে, ওরা তো চুপ করবো, সে খুলবো না। তখন দেখছে 4-5 জন ওদের গলা করবো, আরে খোল, কি হলো, আমরা এসছি তো, কি আশ্চর্য ব্যাপার, খোল দরজা খোল। তখন দরজা খুলেছে, দরজা ওরা দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে আমরা না এরকম শুনেছি যে কে কারা এসে এখানে হাঁটছিল, তার আগে। তখন বলছে এটা না এক জায়গায় না, এটা বারবার ঘটে, বিভিন্ন সময়ে ঘটে, যখনই এক একটা ফ্লোরে খুব কম সংখ্যক ছেলে থাকে এই ঘটনাটা তারা টের পায়। তখন বললো তাহলে আমরা কি করব? তখন বললো তাহলে একটা এই ফ্লোরটায় তোমরা থেকো না, নিচের ফ্লোরে গিয়ে ওরা একটা ঘরের মধ্যে গাদাগাদি করে সবাই মিলে থাকতে শুরু করলো। যে কদিন ওর মানে তারপরের দিন তো বাড়িতে সব ঘটনা জানায়, কিন্তু বাড়িতে তার মধ্যে আবার আরও 2-4টি ছেলে চলে আসে, সেই জন্য বাড়িতে আর ফেরেনি। কিন্তু ওইভাবেই যে কদিন না পুরো বিল্ডিংটা ভরে, পুরো বিল্ডিংটার মানে ধরো 60-70% ভরে গেলে আর কিন্তু এই প্রবলেমটা হয় না। কিন্তু ওদের ওপরের ফ্লোরে কেউ থাকতো না, মানে যতক্ষণ না আর কি সবাই মিলে ফিরে আসে ততদিন ওরা ওইভাবেই থাকতো, একটা ঘরের মধ্যেই সব গাদাগাদি করে থাকবে, সেও ভালো। তো কিন্তু আর কোনোদিন কিছু হয়নি, ওই দিনটাই একমাত্র হয়েছিল। তা ওখানে বলে, সিকিউরিটি বলে যে হ্যাঁ এটা কিন্তু মাঝে মাঝে হয়েছে, এটা বিভিন্ন ফ্লোরে হয়েছে, ওই শুধু যে ওদের বিল্ডিংটাতেই হয়েছে তা না, আরও বিল্ডিংয়েও হয় এই জিনিসটা। এই জিনিসটা কিন্তু আমি আগেও শুনেছি, এই যে ঘটনাটা আজকে শুনলাম, এটা কিন্তু আমি শুনেছি, আমি নাম বলবো না, সেগুলো বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানেও কিন্তু এই জিনিস হতো। আবার যেমন আমি শিবপুরের ভৌতিক ঘটনা আমি বলছি না, কিন্তু শিবপুরে কিন্তু একটা এই ঘটনাটা আমি জানি, কারণ আমার ভাই ওখান থেকে পাশ করেছে। তো সে তখন তখন একটা জিনিস বলেছিল যে শিবপুরের একদম গায়ে লাগা একটা তো হচ্ছে বটানিক্যাল গার্ডেন আছে ওখানে, তাদের সঙ্গে বোধহয় কমন ওদের অনেকটা পাঁচিল, বড় পাঁচিল আছে, মানে তখন ছিল। আর আরেকটা যেটা ছিল, একটা কিন্তু কবরখানা ছিল। ওরা কি করতো, এটা কি শিবপুরের না যাদবপুরের যার কবরখানা ছিল, আমি না ভুলে গেছি, যাই হোক সেখানে, যেটা শিবপুরেই হবে হয়তো, রাত্রেবেলা যখন স্টুডেন্টরা ঘুমিয়ে থাকতো, 4-5 জন বা আরও বেশি 10 জন হয়তো এসে তার খাটটাকে আস্তে করে তুলে নিত, মানে সে
টেরও পাবে না যে সে তাকে মানে খাট শুদ্ধ কিডন্যাপ করা হচ্ছে। মানে তার যে ওই বিশাল একটা জায়গা পরিবর্তন হচ্ছে, সে কিচ্ছু বুঝতে পারতো না। তাকে পুরো আস্তে করে অনেকজন ছেলে টুক 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 করে নিয়ে গিয়ে সোজা গিয়ে কবরস্থানে গিয়ে রেখে দিয়ে আসতো। সে যখন ঘুম ভেঙে উঠবে চারপাশে দেখবে কবর। মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ র্যাগিং বা মজা বা এই ধরনের কিন্তু হতো, এবং সেটাতে অনেকেই সহ্য করতে পারতো না। ব্যাপারটা অনেকেই সহ্য করতে পারতো না। ঘুম থেকে ভেঙে উঠে যে দেখে ও বাবা চারপাশে সাদা সাদা কবর রয়েছে, তখন তার ফিলিংসটা কি হবে? ওরে বাপরে, রক্ষা করো। যাই হোক, হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ 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 হ্যাঁ, না রে, আমারও কাজটা বাকি রয়েছে। হ্যাঁ, 12:10 বাজে, প্রায় 2 ঘন্টা কথা বলছি, আর পারছি না। ঠিক আছে, সবাইকে টাটা বললাম। ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার আসবো, আবার মনে হয় 23 তারিখ বোধ হয়, মানে পরের শুক্রবার। দেখো তো, মনে হয় 23 তারিখ। হ্যাঁ, লাভ ইউ টু সুলগ্না। ঠিক আছে, আবার পরে দেখা হবে। টাটা, শুভরাত্রি।